বেলা উইথ রাতুল। ভয়ের শুরু এখানে। ইয়েস, ভয়ের শুরু এখানেই। কাছে দূরে যে যেখানে থেকে শুনছেন এই মুহূর্তে রেডিও সারাবেলা 98.8 FM শুরু হয়ে গেল ভৌতিক ঘটনা অবলম্বনে অনুষ্ঠান ভূতবেলার সাথে আছে আপনাদের সাথে আমি রাতুল, আমার সাথে রয়েছে শাহাদুল এবং আজকের অতিথিরা। যে যেখান থেকে শুনছেন আমাদেরকে, আপনারা এই মুহূর্তে আমাদেরকে উপভোগ করছেন আমাদের রেডিও সারাবেলার ফ্রিকোয়েন্সি 98.8 FM এর পাশাপাশি আমাদের রেডিও সারাবেলার ফেসবুক পেজেও লাইভ চলছে। আপনার চাইলে লাইভে যুক্ত হতে পারেন। এছাড়া আপনি চাইলে আপনার কথাবার্তাগুলো আমাদেরকে লাইভের কমেন্ট বক্সে জানাতে পারেন যে আপনার কাছে কোন ঘটনাটি বেশি ভয়ের মনে হয়েছে এবং কোন ঘটনাটি ভালো লাগেনি, এবং আপনি যদি ভবিষ্যতে আমাদের স্টুডিওতে এসে আপনার সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা শেয়ার করতে চান সেই তথ্যগুলো দিতে পারেন। আবার আপনি চাইলে সরাসরি যদি স্টুডিওতে আসতে চান আমাদেরকে ফোন করতে পারেন একটি নাম্বারে। আমাদের ফোন নম্বর হচ্ছে 01713484465। এগুলো ছিল নিয়ম কারণ। আর আরেকটি বিষয় হচ্ছে, আপনি যদি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, সেক্ষেত্রে আমাদেরকে মেইল করতে পারেন। আপনার সাথে ঘটে যাওয়া সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদের মেইল অ্যাড্রেসে। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhut.sarabela@gmail.com। আমি স্পেলিংটি বলে দিচ্ছি, BHOOT.SARABELA@gmail.com। তো যাই হোক, আমি কথাবার্তাগুলো আর না যাই, আমি চলে যেতে চাই আমার হাতে থাকা একটি পুরনো মেইলে, যেটি আমাদেরকে পাঠিয়েছেন একজন লিসেনার। উনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আমি সাদিয়া আফরিন ছন্দা। ভূতবেলায় পাঠানো এটি আমার দ্বিতীয় ঘটনা। এটি আমার এক নিকট আত্মীয়ের কাছ থেকে শোনা এই ঘটনাটি। এই ঘটনাটা আমার কাছে লিখে পাঠিয়েছেন নাইমুর রহমান। এটি তার ছদ্মনাম। ওনার সাথে ঘটে যাওয়া একটা বাস্তব অভিজ্ঞতা এটি। সময়টা 2010 সালের শীতকাল, তখন যখন বাংলাদেশের উত্তরাঞ্চল জুড়ে ধান কাটার মৌসুম চলছে। কুয়াশায় ঢাকা বিকেল, টলটলে শিশির আর নিস্তব্ধ রাত। ঠিক এমনই এক সময়ে শুরু হয় অজানা একটি আতঙ্কের গল্প। নাইম তখন শহরের একটা ভাড়া বাসায় থাকতেন, দোতলার ফ্ল্যাট। নিচতলার অংশে ভাড়া দেওয়া ছিল এক অফিস কর্মী পরিবারকে। ওদের বাসা ছোট কিন্তু বেশ পরিপাটি। বাবা মা দুজনেই বেশ যত্নবান ছিলেন ছেলেকে নিয়ে। নাইম তখন পরে 10ম শ্রেণীতে, সামনেই পরীক্ষা। তাই এবার গ্রামে ধান কাটার উৎসবে সে যেতে পারেনি। সেই বছর শীতটা যেন অন্য সব বছরের চেয়ে বেশি গভীর ছিল। বিকেল থেকেই ঘন কুয়াশা নেমে আসতো। রাস্তার ল্যাম্পপোস্টগুলোতে যেন একটা কুয়াশার মধ্যে ভেসে থাকা হলুদ চোখের মতো লাগতো। ধান কাটার কাজ চলছে তাদের গ্রামের বাড়িতে। এজন্য এক সকালে নাইমের বাবা মা চলে গেলেন গ্রামে। মা রওনা হবার আগে পুরো এক সপ্তাহের খাবার রান্না করে রেখে গিয়েছিলেন। ডিপ ফ্রিজ ভর্তি করে তরকারি, ডাল, ভাত আর গরম করে খাওয়ার নির্দেশনা লিখে রেখেছিলেন। নাইমের মুখে তখন হালকা হাসি। একা থাকবে, কেউ বকবে না, রাতে ব্যাডমিন্টন খেলবে বন্ধুদের সাথে। চোখে মুখে একটা আনন্দের ছাপ। কিন্তু সেই হাসি মিলিয়ে যেতে খুব বেশি সময় লাগেনি। প্রথম দিনটা বেশ ভালোই কেটেছিল। সন্ধ্যার পর বইপত্র গুছিয়ে রেখে দেয়, কারণ কালকে পরীক্ষা। তারপর ঘড়ির কাঁটা 9টার দিকে যেতেই ব্যাডমিন্টন হাতে সে নিচে নেমে আসে। বাড়ির পাশে একটা খেলার মাঠ। শীতের রাতেও ওখানে কিছু ছেলেপেলে ব্যাডমিন্টন খেলে। আলো ঝাপসা, কুয়াশায় ভেসে থাকা বাতিগুলো মাঝে মাঝে ম্লান হয়ে যেত, আবার কিছুক্ষণ পর নিজে নিজেই চলে উঠত। খেলা যখন শেষ তখন প্রায় রাত 9টা বাজে। সে সময় বাড়িতে ফেরে। তখন রাস্তা ফাঁকা, হালকা বাতাসে কুয়াশা যেন ঢেউ খেলছে। বাড়ির মূল দরজায় তালা খুলে ভেতরে ঢোকে, ঠিক যেমন প্রতিদিন করে। বাড়িটা নিস্তব্ধ। নিচতলায় ভাড়াটিয়াদের রুম থেকে হালকা টিভির শব্দ আসছিল। একটা নিউজ চ্যানেল, মনে হয় রাতের খবর চলছিল। ফ্রেশ হওয়ার জন্য সে বাথরুমে যায়, মুখে পানি দেয়, হাত ধোয়। তারপর কিচেনে গিয়ে ফ্রিজ খুলে ডাল ভাত বের করে গরম করে নেয়। চুলা অন করে খাবার চুলার উপর রাখলো। ঠিক সে সময়
হঠাৎ একটা অদ্ভুত শব্দ শুনতে পায় সে। টুপ টুপ টুপ। মনে হচ্ছে কোথাও যেন পানি পড়ছে। প্রথমে ভাবে বেসিনের কল হয়তো ঠিকমতো বন্ধ হয়নি, কিন্তু গিয়ে দেখে কই, কল তো একদম ঠিকঠাক, একদম পানি পড়ছে না। সে কাঁধ ঝাঁকিয়ে কিচেনে ফিরে আসে। তখন আবারও সেই শব্দ, টুপ টুপ টুপ। এবার মনে হলো ওয়াশরুম থেকে আসছে এই শব্দ। হালকা বিরক্তি নিয়ে দরজার দিকে এগিয়ে গেল সে। বাথরুমের দরজা খুলতেই একদম নীরব, ভেতরের ঠান্ডা বাতাস, কিন্তু কোনো পানি পড়ছে না সেখানে। সবগুলো কলও বন্ধ। অদ্ভুত একটা স্যাঁতস্যাঁতে গন্ধ নাকে ভেসে আসলো তার, যেন পুরনো ভেজা কাপড়, কাঁচা এবং কাঁচা দেওয়ালের গন্ধ। সে ফিরে এলো, ভাবছে নিচতলার বাসার ওয়াশরুম থেকে হয়তোবা শব্দটা আসছে। যেহেতু শীতকাল, তাই শব্দগুলো অনেক দূর থেকে শোনা যাচ্ছে। গ্যাসের চুলার আগুন তখনও টিমটিম করে জ্বলছে। হালকাভাবে হাসলো সে এবং নিজেকে বোঝালো, কেমন ঠান্ডায় মানুষ কত কিছুই না ভুল শুনতে পায়। রাত তখন 10টা পেরিয়ে গেছে। খাওয়া শেষ করে টেবিলে বসে মোবাইলে একটু ইউটিউব দেখতে শুরু করলো। তখন স্মার্টফোন বলতে খুব কম মানুষের কাছেই ছিল। যাই হোক, বাইরে তখনও কুয়াশা, জানালার কাছে জমে আছে শিশির। সে আচমকা শুনতে পেল চুলার সুইচ অন করার মতো একটা শব্দ, যেমন টিক করে উঠল। মনে হলো কেউ যেন গ্যাসের স্টোভটা আবার চালু করার চেষ্টা করছে। চমকে উঠল সে, তাড়াতাড়ি করে কিচেনের দিকে গেল এবং দরজা খুলেই ভেতরে তাকালো। চুলা বন্ধ, আগুন নিভে গেছে, ঘরটাও পুরোপুরি অন্ধকার। সে একদম চুপ। মনে হলো বুকের ভিতরে কেউ কাচের বল ঘোরাচ্ছে, যেমন ঠক ঠক করে। এবার সে জোরে নিঃশ্বাস নিল, তারপর বলল, না না, কিছু না, এটা আমার কল্পনাই হবে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই টিং করে একটা শব্দ হলো। কিচেনের ভেতর থেকে একটা ভারী স্টিলের পাত্র যেমন মেঝেতে পড়লে যেমন শব্দ হয়, সেরকম শব্দ। ওই শব্দটা যেন পুরো বাসাটাকে কাঁপিয়ে দিল। নাইম ছুটে গেল দরজার কাছে এবং দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। ঘরে কেউ নেই। মনে হচ্ছিল কেউ যেন ওর পেছনে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই ঘাড়ের পেছনে অনুভব করতে পারে কেউ যেন তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। সঙ্গে সঙ্গে সে ঘুরে তাকালো, কোথাও কেউ নেই। তারপর হঠাৎ বাড়ির সব আলো নিভে গেল। পুরো দোতলা নিমেষেই অন্ধকারে ডুবে গেল। নাইমের বুক ধকধক করছে, হাত কাঁপছে। মোবাইলের ফ্ল্যাশটা অন করতে গেল, কিন্তু স্ক্রিনে কোনো আলো জ্বলছে না। বুঝতে পারল না ফোন কি বন্ধ হয়ে গেছে। সে হাতড়ে হাতড়ে নিজের রুমে ফেরার চেষ্টা করলো, কিন্তু দরজা খুঁজে পাচ্ছে না। দেয়াল ছুঁয়ে ছুঁয়ে হাঁটছে। হঠাৎ ঠান্ডা কিছু একটার সাথে স্পর্শ হলো ওর হাত। মনে হলো এটা একটা হাত, নরম ঠান্ডা, নিঃসন্দেহে একটা মানুষের হাত। সে চমকে ভয়ে পেছনে সরে গেল এবং পেছনে গিয়ে ধাক্কা খেলো এবং ধাক্কা খেয়ে মেঝেতে পড়ে গেল। কিছু একটা ভিজে আছে মনে হলো, মনে হচ্ছে পানির স্পর্শ, কিন্তু সেই পানিটা একদম গরম। ঘ্রাণ পেয়ে সেটা বোঝার চেষ্টা করে এটা কিসের গন্ধ। সে বুঝতে পারে এটা কাঁচা রক্তের গন্ধ। আল্লাহ, এটা কি? সে আসলে কিছু বুঝতে পারছে না। সে নিচের দিকে তাকিয়ে কিছু দেখতে পারছে না, কিছু বুঝতে পারছে না। কিছু একটা গড়িয়ে গড়িয়ে তার পায়ের নিচ দিয়ে চলে গেল। একটা ভারী শব্দ, ছপ ছপ ছপ। তার ঠিক পেছন থেকেই ফিস ফিস করে একটা আওয়াজ এলো। সেই আওয়াজটা ঠিকমতো বোঝা যাচ্ছে না। নাইম ছিটকে ঘুরে দাঁড়ায় এবং চোখ বড় বড় করে দেখে কেউ নেই। শুধু এক মুহূর্তের জন্য মনে হলো জানালার কাচের ওপারে কেউ যেন এক দৃষ্টিতে একটা তীক্ষ্ণ জোড়া চোখ নিয়ে তাকিয়ে আছে তার দিকে। হঠাৎ করে বাড়ির সমস্ত আলো জ্বলে উঠল। সবকিছু যেন এক নিমেষেই স্বাভাবিক। কিচেনে গিয়ে দেখে মেঝেতে কিছু নেই, এমনকি স্টিলের পাত্রটাও ঠিক তার জায়গায় আছে। সে একদম নিশ্চুপ, বসে বসে মেঝেতে নিঃশব্দে দোয়া পড়তে থাকে। তখনই বাইরে বাতাস বইছে, জানালার কাছে ঠকঠক করছে কিছু একটা, আর দূর থেকে ভেসে আসছে ফজরের আজানের একটা নিঃশব্দ প্রতিধ্বনি। কিন্তু সময় তখন রাত 1:30। সেই রাতটা ছিল নাইমুর রহমানের জীবনে সবচেয়ে দীর্ঘতম রাত। ফজরের আজান হয়েছে ভেবে সে আর কিছু না ভেবে সে ভাবলো এখন হয়তো আর কোনো খারাপ কিছু ঘটবে না, তাই নামাজে যাওয়ার সিদ্ধান্ত নিল। তার শরীর কাঁপছে, চোখ লাল হয়ে আছে। কিন্তু বাইরে এসে যা দেখে সেটা ওর ভয়কে আরও সত্যি করে দেয়। বাইরে এসে দেখে অন্ধকার অনেক বেশি। এটা আসলে ভোর হয়নি, এখনও গভীর রাত। আবারও ফিরে আসে ঘরে। সেই রাতটা সেইভাবেই কাটিয়ে দিল।
পরদিন সকালে নাইম চোখ খুলল ভারী মাথা নিয়ে। রাতে ভয়টা যেন তার পুরো শরীরকে জমিয়ে দিয়েছে। শরীর ক্লান্ত, চোখ জ্বালা করছে, কিন্তু সে ঠিক করলো সে স্কুলে যাবে। বাসার বাইরে বেরোতেই ঠান্ডা কুয়াশা মুখে লাগলো, যেন কারো বরফ ঠান্ডা হাত তার মুখ স্পর্শ করলো। নিচতলার ভাড়াটিয়াদের কাউকে দেখা গেল না, তাদের দরজা বন্ধ। নাইম একবার নিচে বাথরুমের পাশ দিয়ে দেয়ালের দিকে তাকিয়ে থেমে গেল। ওই যে লালচে দাগটা এখনো আছে, যেন মনে হচ্ছে শুকিয়ে বাদামি হয়ে গেছে। সে নিচু হয়ে হাত ছোয়ালো, শুকনো, কিন্তু গন্ধটা এখনো টের পাওয়া যায়। কাঁচা ধাতব গন্ধ, যেমন শুকিয়ে গেলে যেমন হয় তেমন। তার বুকটা কেঁপে উঠল, কিন্তু সে কিছু না ভেবে চলে গেল সেদিনের মতো স্কুলে। সারাদিন মন খারাপই ছিল নাইমের। ক্লাসে বসে অন্য ছেলেরা হাসছিল, গল্প করছিল, কিন্তু নাইম শুধু একটা কথাই ভাবছিল, রাতে সে কি দেখেছিল? সব কি তার কল্পনা, নাকি সত্যি কেউ ছিল ওর বাসায়? বিকেলবেলা পরীক্ষা শেষ করে ফেরার পথে সূর্যটা লালচে হয়ে নেমেছিল। রাস্তার বাতিগুলো একে একে জ্বলতে শুরু করেছে, আর শহরের ভেতরে সেই চিরচেনা ঠান্ডা কুয়াশা জমে উঠছে। দরজা খুলে ভেতরে ঢুকতেই মনে হলো কেউ যেন ওর আগে থেকেই ঘরের ভেতরে ঢুকে বসে আছে, কারণ বাতাসে একটা ভেজা উটকো গন্ধ ভেসে বেড়াচ্ছিল। যেমন ভেজা কাপড় ধুয়ে ফেলার পর শুকনো না হলে যেমন একটা গন্ধ পাওয়া যায়, ঠিক তেমন। নাইম খুব ধীরে ধীরে দরজা বন্ধ করলো এবং ভেতর থেকে লক করে দিল। তারপর হঠাৎ খেয়াল করলো দোতলার করিডোরে দেয়ালে কিছু একটা লেখা। পাতলা কালচে দাগের একটা আঁচড়ে কাটা অক্ষর। নিঃশব্দে এগিয়ে গেল সেদিকে। দেয়ালে লেখা, আমি এখনো এখানে আছি। তার হাত ঠান্ডা হয়ে গেল। এক মুহূর্তের জন্য সে দৌড়ে বাইরে বেরিয়ে যেতে চাইল, কিন্তু নিজেকে সামনে নিল। না, কেউ হয়তো আমার সাথে মজা করছে। তারপর সোজা কিচেনের দিকে গেল এবং আলো জ্বালালো, কিন্তু টিম টিম করছে আলো। একবার জ্বলতেই আলোটা একা একা নিভে যাচ্ছে, আবার জ্বলে উঠছে। ঠিক তখনই কোথাও থেকে একটা খসখস শব্দ ভেসে আসছে, যেন দেয়ালের ভেতরে কেউ হাঁটছে। তারপর সেই শব্দটা স্পষ্ট হলো, ফিস ফিস ফিস। মনে হলো কেউ যেন দেয়ালের ভেতর দিয়ে হাঁটছে আর গলায় ফিস ফিস করে কিছু একটা বলার চেষ্টা করছে। শব্দটা ছিল এমন, নাইম দরজা খোল, নাইম দরজা খোল। এক ঝটকায় সে পিছিয়ে গেল, তার গলা শুকিয়ে গেছে, চোখ বড় বড় করে দেয়ালের দিকে তাকিয়ে আছে নাইম। শব্দটা থেমে গেল। তারপর পুরো বাসাটা একেবারে নিস্তব্ধ। রাত 11টার দিকে নাইম খাওয়া দাওয়া শেষ করে টেবিলে বসে দোয়া পড়ছিল। ঠিক তখনই টের পেল জানালার ওপাশে মনে হচ্ছে কেউ একজন দাঁড়িয়ে আছে। জানালার কাছে ধোঁয়ায় ভরা কুয়াশা জমেছে, কিন্তু তার ভেতর দিয়ে একটা ছায়া দুলে উঠল। একদম স্থির, নড়ছে না। সে ধীরে ধীরে জানালার দিকে এগোতে লাগলো। কাছের খুব কাছে গিয়ে তাকাতেই দেখলো একটা মুখ, অদ্ভুত ফ্যাকাশে, ঠোঁট নেই, শুধু চোখ দুটো স্থির হয়ে তাকিয়ে আছে নাইমের দিকে। এক মুহূর্তে কাচের ওপর জমে থাকা কুয়াশার ভেতর থেকে সেই মুখটা মিলিয়ে গেল। সে এমন ভয় পেল এবং ভয় পেয়ে পিছিয়ে গেল। চেয়ার উল্টে মেঝেতে পড়ে গেল সে। সঙ্গে সঙ্গে বাড়ির সমস্ত আলো নিভে গেল। পুরো দোতলাটা এবার যেন একদম অন্ধকারে ডুবে গেল। শুধু বাইরে থেকে একটা কুকুরের হাহাকার শোনা যাচ্ছে। দূরে কোথাও থেকে এই আওয়াজটি আসছে। নাইম দৌড়ে নিজের রুমের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দিল। বিছানায় বসে চোখ বন্ধ করে দোয়া পড়তে লাগলো, কিন্তু কানে আসছে একটা অদ্ভুত আওয়াজ। কেউ যেন খুব নিচু করে ওর নাম ধরে ডাকছে। সেই আওয়াজটা আসছে ওর নিজ ঘরের দেয়ালের ভেতর থেকে, নাইম, নাইম। সে কান চেপে ধরলো, চোখ বন্ধ করলো, কিন্তু আওয়াজটা এবার আরো কাছ থেকে এলো। দেয়ালের ভেতর থেকে যে নিঃশ্বাস পড়ছে, আর ঠিক তখনই দরজায় একটা ঠক ঠক শব্দ। সে ধীরে ধীরে একবার, দুবার, তিনবার, তারপর একেবারে নিস্তব্ধ। সে কাঁপা হাতে দরজার কাছে গেল। দরজার ফাঁক দিয়ে বাইরে তাকানোর চেষ্টা করলো, কিন্তু বাইরে কেউ নেই। কিন্তু দরজার নিচ দিয়ে দেখা গেল দুটি কালচে দাগ। কেউ যেন ভেজা পা নিয়ে দাঁড়িয়ে আছে সেখানে, আর সেই দাগটা ধীরে ধীরে সরে আসছে। দরজার নিচ দিয়ে ভেতরে ঢুকছে মনে হয় সেই লালচে, সেই ভেজা দাগটি। নাইম দরজার হাতল শক্ত করে ধরে বসে রইল সেখানে। তার শ্বাস আটকে গেছে। আর ঠিক তখনই দেয়ালের দিক থেকে আবারও ফিসফিস আওয়াজ, এমন করে বলছে, তোর মা তোকে
একা রেখে গেছে। আমি আছি এখানে। সে এক মুহূর্তে চিৎকার করে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। দোতলার করিডোরে এসে দেখল সব আলো বন্ধ, শুধু এক কোণে হালকা চাঁদের আলো পড়েছে জানালা দিয়ে, আর মেঝেতে ভেজে দাগের শাড়ি। এই পায়ের ছাপ থেকে শুরু করে সোজা দেয়ালের গায়ে উঠে গেছে। কেউ যেন দেয়াল বেয়ে উপরে উঠে গেছে। সে ভয়ে পিছিয়ে গেল। হঠাৎ দেয়ালের ভেতর থেকে একটা ভারী শব্দ হলো, ধপ করে উঠল। দেয়ালের মাঝখানে ফুলে উঠেছে। কেউ যেন দেয়ালের ভেতর থেকে ঠেলে বাইরে বেরিয়ে আসতে চাইছে। নাইম ছুটে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দিল এবং চেঁচিয়ে দোহা পড়তে লাগলো। বাইরে সেই ফিসফিসানি ঘুরছে করিডোর জুড়ে, আর হালকা পায়ের আওয়াজ উঠছে এবং সিঁড়ি বেয়ে নিচে নেমে যাচ্ছে। সকাল হলে সে দরজা খুলে উঠল। সবকিছু স্বাভাবিক, আলো বাতাস, কোথাও কোনো চিহ্ন নেই। কিন্তু সে যখন দেয়ালের দিকে তাকালো, তার বুকটা কেঁপে উঠল। গত রাতে আঁচড়ের জায়গায় এখন একটা স্পষ্ট পরিষ্কার দাগ, যেখানে নখ দিয়ে দেয়ালে আঁচড় কাটা, আর তার নিচে লেখা, আজ রাতে আবার আসবো। নাইমের বাবা মা তখনও গ্রামে। ওর ফোনে কোনো সিগন্যাল আসছিল না। তার বাবা বারবার কল দিলেও কোনো সংযোগ হচ্ছিল না। সেদিন দুপুরে নিচতলার ভাড়াটিয়া উপরে উঠে আসে। বলে তাদের ঘরের বাথরুমে রাতভর কেউ যেন ট্যাপ খুলে রেখেছিল, পানি পড়ছিল সারাক্ষণ। কিন্তু সকালে দেখে ট্যাপ বন্ধ, একদম শুকনো অবস্থায় তার মেঝে। আর দেয়ালের ওপাশ থেকে একটা মেয়ের কাঁদার আওয়াজ আসছিল। সকালের আলোটা সেদিন ঠিক ভাবে উঠছিল না। পুরো বাড়িটা যেন একটা ধূসর কুয়াশার মতো নিস্তব্ধ। রাতের সেই শব্দ, দরজার ওখানে দেখা সেই ছায়া, সবকিছু যেন দেখে মনে হচ্ছে অদ্ভুত একটা ছাপ ফেলেছে নাইমের মনে। মোবাইলটা তখনও টেবিলের উপর পড়েছিল। শেষ স্ক্রিনে কলটা দেখা যাচ্ছিল আম্মা 2:37 AM। নাইম দেখেছিল, কিন্তু কলটা রিসিভ করতে পারেনি। হয়তো ঠিক সেই সময় দরজার পেছনে কিছু একটা ঠিক তখনই এসেছিল। এদিকে সকাল গড়িয়ে বিকেল হয়ে যায়। নাইমের মা তাকে ফোন করে কলে পায় না। প্রতিবেশী শাহিন চাচাকে কল দিয়ে খোঁজ নিতে বলেন। প্রতিবেশী শাহিন চাচা দরজায় ধাক্কা দেন। ভেতর থেকে কোনো সাড়া নেই। আজ নাকি বাসা থেকে নাইম একবারও বের হয়নি, তাই তিনিও চিন্তায় পড়েন। শেষমেশ দরজা ভেঙে ভেতরে ঢোকেন এবং তখন দেখা যায় নাইম অদ্ভুতভাবে মেঝেতে বসে আছে এবং দেয়ালের দিকে তাকিয়ে, মুখ একদম ফ্যাকাশে, ঠোঁট একদম কালো হয়ে গেছে। সামনে মেঝেতে ছড়িয়ে আছে কয়েকটা পুরনো ছবি আর একটা পুরনো শিশির ভেজা কাফনের কাপড়। কেউ বুঝতে পারল না এগুলো ওখানে এলো কিভাবে। খবর পেয়ে তার বাবা মা সেই দিন সন্ধ্যায় গ্রাম থেকে ছুটে আসে। ছেলের মুখ দেখে চিৎকার করে কেঁদে ওঠেন তারা। এবং তার মা বলছিল, নাইম, কি হয়েছে তোর? তুই এমন হয়েছিস কেন? নাইম তখনও দেয়ালের দিকে তাকিয়ে দেখে ফিসফিস করছে এবং তার ঠোঁট কাঁপা দেখে মনে হচ্ছে খুব ধীরে সে যেন কারোর সাথে কথা বলছে। তার বাবা কাঁপা হাতে ছেলের কাঁধ ধরেন এবং তার বাবা জিজ্ঞেস করেন, বাবা, তুই কাকে দেখছিস? কি হয়েছে তোর? নাইম তখন ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকায়, তারপর নিচু গলায় বলে, ওরা এখন দেয়ালের ভেতর থাকে বাবা, আমি ওদের বের করে ফেলেছি। চারপাশে শুধু বাতাসের শব্দ আর দেয়ালের এক কোণে থেকে মৃদু ফিসফিসানি, যেন কেউ হাসছে এবং খুব কাছে এসে। তার মা কাঁদছিলেন, বাবা দিশেহারা হয়ে ছেলের কাঁধ নাড়ছিলেন। আর ঠিক তখনই নাইমের শরীরটা হঠাৎ কেঁপে উঠল। চোখ দুটো উল্টে গেল, মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে আর বুক থেকে বেরোচ্ছে অচেনা গর্জন মিশ্রিত গড়গড় শব্দ। আর তার ভেতর থেকে যেন আরেকজন কথা বলছে। পুরো ঘরটা মুহূর্তেই হিম হয়ে গেল। বাবা ছেলেকে ধরে ফেলার চেষ্টা করেন, কিন্তু নাইমের এমন শক্তিতে ঝাঁকাচ্ছিল যেন তার এত শক্তি কেউ পারছিল না তাকে আটকাতে। তার চোখের দৃষ্টি নেই, ঠোঁট নড়ছে। ওরা দেয়ালে নয়। আচ্ছা, তারপর নাইম বলছে, ওরা দেয়ালে নয় আব্বা, ওরা আমার ভেতরেই আছে। তার মা চিৎকার করে উঠলেন এবং বললেন, আল্লাহ, আমার ছেলেকে বাঁচাও, কেউ হুজুর ডাকো। তারপর আশেপাশে অনেকেই ছিলেন সেখানে। মুহূর্তের মধ্যে মসজিদের হুজুরকে নিয়ে আসা হলো। হুজুর দরজার ভেতরে ঢুকেই তাকিয়ে রইলেন নাইমের দিকে। তারপর নিচু গলায় বললেন, বেশি ভয় কইরো না, ঘরে যারা আছো সবাই কোরআনের আয়াত পড়ো। তিনি বসে পড়লেন নাইমের পাশে এবং হাত রাখলেন নাইমের বুকে। তারপর তিলাওয়াত শুরু করলেন, সূরা বাকারা, সূরা জিন, আয়াতুল কুরসি। ঘরের বাতাস যেন মুহূর্তেই বদলে গেল। নাইমের শরীরটা একবার কেঁপে উঠল, তারপর থেমে গেল এবং একটা সময় পর তার চোখ বন্ধ হয়ে এলো। হুজুর আস্তে করে বললেন, ওর ভেতর কিছু একটা ঢুকে গেছিল, আলহামদুলিল্লাহ ও এখন মুক্ত।
নাইম অজ্ঞান হয়ে গেল। এটা দেখে তার বাবা মা ভয়ে কেঁদে ফেললেন। হুজুর তখন আশ্বস্ত করলেন, ভয় নেই, একটু পরেই ওর জ্ঞান ফিরে আসবে, ও আসলে ঘুমিয়ে পড়েছে। এরপরে সেই রাতে নাইম শান্ত চোখে চোখ বন্ধ করলো। এরপর থেকে সে আর কখনো একা থাকেনি। বাবা মা ফিরে এলেও বাসাটা বদলে ফেলেন। ওই এলাকাতেই অন্য একটা বাসাতে ওঠেন। আর নাইম খেলাধুলা বা চলাফেরার সময় আজও সেই দেয়ালের দিকটা এড়িয়ে চলে। কারণ মাঝে মাঝে খুব নিস্তব্ধ রাতে ওর কাছে মনে হয় কেউ যেন দেয়ালের ভেতর থেকে ফিস ফিস আওয়াজে কিছু একটা বলে, যা বুঝতে পারে না কেউ। তখনই সে আয়াতুল কুরসি পাঠ করে এবং বাবা মার কাছে চলে যায়। রাতুল ভাই, এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি সাদিয়া আফরিন ছন্দা, পদুম শহর, বনারপাড়া, গাইবান্ধা থেকে। প্রিয় লিসেনার, এই ছিল ঘটনা। আপনাদের কার কাছে কেমন লেগেছে? আমার কাছে তো বেশ অদ্ভুত রকমের একটা ভয় কাজ করছিল আমি যখন এই ঘটনাটি পড়ছিলাম। আসলে এই বিষয়টা আসলে কিভাবে আপনাদেরকে এক্সপ্লেন করব? এমন যদি হয় আপনি আপনার পরিচিত একটা ঘরে, যেখানে আপনি ছোটকাল থেকে একটা রুমের মধ্যে বসবাস করছেন এবং যখন রাত তখন 2টা বাজে এবং সেই সময় আপনার ফ্যামিলির সবাই ঘুমিয়ে আছে, আপনি একা রয়েছেন আপনার রুমে। এমন একটা মুহূর্তে যদি দেয়ালের ওপাশ থেকে একটা ঠক ঠক শব্দ শোনেন, অথচ শব্দটা এমন হতে পারে যেমন আপনার রুমের পাশে ওয়াশরুম এবং সেই ওয়াশরুমের অংশটা থেকেই ওপাশ থেকে একটা ঠক ঠক একটা আওয়াজ হচ্ছে, অথচ সে পাশে কেউ মানে ওপাশে কেউ থাকার কথা নয়। ঠিক সেই মুহূর্তে আপনার কাছে কি মনে হবে? এবং আপনি এই যে নাইম ভাইয়ের যে স্টোরিটা আমাদের সাথে শেয়ার করছেন, যদিও এটি ছদ্মনাম তার, সাদিয়া আফরিন ছন্দা আমাদেরকে লিখে পাঠিয়েছেন, এই জায়গায় আপনি থাকলে কি করতেন? এবং আপনার কি আসলেই সাহস হতো? যেমন প্রথম রাতের যে ঘটনাটা আমরা দেখি, যে যেমন বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটে, যেমন সে যখন বাইরে থেকে খেলাধুলা করে আসে, এসে দেখে মানে লাইট জ্বলছে না, একবার জ্বলছে একবার নিভছে। আবার খাওয়া দাওয়া শেষ করে যখন রুমে যাবে, এই মুহূর্তে কিচেনে একটা কিছু একটা পড়ার শব্দ পায় এবং সেখানে গিয়ে দেখে কিছুই পড়েনি এবং ওয়াশরুম থেকে বিভিন্ন শব্দ আসছিল। আবার এরকম কিছু ঘটনা আসলে আমার কাছে তো মনে হয় না যে আমার সাথে এরকম কিছু ঘটলে আমার মনে হয় না যে আমি সে রাতে একা থাকতে পারবো বা ওই রুমে থাকা আমার পক্ষে সম্ভব হবে। আপনারা ওই পরিস্থিতিতে থাকলে কি করতেন? আমাদেরকে লিখে জানিয়ে দিতে পারেন। এই মুহূর্তে আমরা লাইভ করছি, আপনারা লাইভের কমেন্ট বক্সে জানাতে পারেন। তো দেখতে পাচ্ছি আমাদের সাথে জান্নাত বাপ্পি আছেন, উনি সালাম জানিয়েছেন। আমাদের সাথে ছিলেন মাসুদ, উনি লিখেছেন ওনার কাছে ঘটনা আছে, লিখেছিলেন আমাদেরকে রাইসুল ইসলাম রনক, আরও লিখেছিলেন বরাবরের মতো শেষ পর্যন্ত আছি, জান্নাত বাপ্পি লিখেছিলেন এমডি আদিল, উনি সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম সালাম। আরাফাত রোজ ছিলেন, উনিও ঘটনা শেয়ার করতে চেয়েছেন। খন্দকার মেহেদি হাসান মানু লিখেছেন যে ঢাকা থেকে শুনছি, শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে আছি। লিখেছিলেন সিরাজগঞ্জ থেকে প্রথমবারের মতো যুক্ত হয়ে গেলাম, রৌনক ইসলাম, রাইসুল ইসলাম। এই যে তপু ছিলেন আমাদের সাথে, তপু ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আমাদের সাথে দেখতে পাচ্ছি এমডি মাসুদ আবারও লিখেছেন যে আচ্ছা ওকে, জানতে চেয়েছেন আমি ভালো আছি কিনা। ওকে ফাইন। লিখেছেন এইচ বিদয়, ওকে ফাইন, বিজয়। সীমান্ত ইসলাম লিখেছিলেন আমাদেরকে, ভাইয়া লুকিংটা অনেক সুন্দর লাগছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের কথা বলছেন না, লাইটিংয়ের কথা বলছেন। থ্যাংক ইউ সো মাচ। শুনছি পদুম শহর স্কুলের বাজার থেকে সাদাফ আল মুতাসিম সামি, সাদাফ ছিলেন আমাদের সাথে, সেই সাথে আমাদের সাথে আরও অনেকেই ছিলেন। প্রত্যেকের জন্য শুভকামনা। রাতুল ভাই শুভেচ্ছা নেবেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। গাড়িতে বসে একা লাইভে যুক্ত হলাম। মোহাম্মদ আব্দুল্লাহ মানিক ভাই ছিলেন, উনি লিখেছেন এত সুন্দর করে ভৌতিক গল্প শুনে শ্রোতাদের বন্ধুদেরকে বিনোদন দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চুয়াডাঙ্গা থেকে আমাদের সাথে ছিলেন মোহাম্মদ শামীম, মানিক মৎস্য খামার থেকে আমাদেরকে লিখেছেন যে কেমন আছেন, শুরুতেই যুক্ত হয়ে গেছেন। জাহিদুল ইসলাম লিখেছিলেন যে আচ্ছা উনি 3 মাইল টেঙ্গোর জানি থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে। হাসানুর আহমেদ নিলয় ছিলেন আমাদের সাথে পোড়াবাড়ির মোড় থেকে। নিলয় লিখেছেন আমাদেরকে রাতুল ইসলাম ভাই, আমি চুনিয়াকান্দি থেকে, আমার সাথে আছে নাইম আর শান্ত। আচ্ছা ওকে, থ্যাংক ইউ সো মাচ। লিখেছিলেন আমাদেরকে মাসুম সরকার, প্রথম মেলটা অসাধারণ ভয়ের ছিল। নয়ন সরকার লিখেছিলেন আমাদেরকে, লিখেছিলেন আচ্ছা রাতুল ইসলাম লিখেছেন যে ওনার কমেন্টটা যেন পড়ি। এলেক্স লিমন ছিলেন আমাদের সাথে বালুয়া থেকে, আরও ছিলেন আমাদের সাথে শেখ সুজন, অনেক সুন্দর, চট্টগ্রাম থেকে শুনছিলেন উনি। চট্টগ্রামে যদি ভৌতিক কোনো ঘটনা জানা থাকে আপনারা আমাদেরকে কিন্তু লিখে পাঠিয়ে দিতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে ভূত.সারাবেলা@gmail.com। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মেইল অ্যাড্রেসে আপনারা পিন কমেন্টে পেয়ে যাবেন। আপনারা চাইলে আপনার সাথে ঘটে যাওয়া সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন সেখানে। এছাড়া আপনি যদি সরাসরি আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান সেক্ষেত্রে আপনি চাইলে আমাদেরকে ফোন করতে পারেন এই মুহূর্তে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 01713484465। নাম্বারটি আবারও বলছি, 01713484465। অনেক সুন্দর লেগেছে জানিয়েছেন। মেহেদি হাসান আকাশ ছিলেন আমাদেরকে, লিখেছিলেন যে কে বর্মন ছিলেন আমাদের সাথে, যে ওনার নাম লিখেছেন যে জয়জিৎ কুমার বর্মন।
আজকে উনি প্রথম যুক্ত হয়েছেন। মাহির কুমার ছিলেন আমাদের সাথে, আরও ছিলেন এমডি রাজ। উনি লিখেছিলেন আমাদেরকে, আচ্ছা, শিশির ভেজা সকাল, উনি রামপুরা থেকে যুক্ত হয়েছেন। নাবিল শেখ মুন্না। আলমগীর আহমেদ লিখেছেন, রাতুল ভাই আমি খুব অসুস্থ, আমার জন্য দোয়া করবেন সবাই, ভাইয়ের জন্য দোয়া করবেন। লিখেছিলেন আমাদেরকে আজমিন আক্তার, উনি লিখেছেন গাইবান্ধা মেস থেকে। আচ্ছা আচ্ছা, ওকে, আচ্ছা লিখেছেন, আমি শুনছি গাইবান্ধা মেস থেকে, আপনার ফ্রেন্ড আমার রুমমেট। আচ্ছা আচ্ছা, আরিফা আখি। আচ্ছা, ওকে ফাইন। আজমিন, আপনার জন্য শুভকামনা এবং আখির জন্য অনেক অনেক শুভকামনা। লিখেছিলেন আমাকে এমডি রাফি। আচ্ছা, আমার ভাইয়ের আচ্ছা আচ্ছা সঙ্গে দেখছেন আমাদের অনুষ্ঠান, এমনটি জানিয়েছেন। আমি যাই হোক আর কথা বলতে চাই না, অনেকেই দেখতে পাচ্ছি, অনেকেই লিখেছেন। রাতুল ভাই গল্পটা অনেক চমৎকার ছিল। নাইম ইসলাম লিখেছিলেন, এমডি রাফি লিখেছেন যে ঘরে লাইট অফ করে দুই ভাই মিলে শুনছি। মুনজেরিন জারা ছিলেন আমাদের সাথে, অনেক ভালো লাগছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এমডি রাফি ছিলেন আবারও। শান্ত সরকার লিখেছিলেন যে দক্ষিণ ঘাগুয়া কোনারপাড়া থেকে উনি শুনছেন, উনি 2023 সালের পর আজকে রেডিও সার্ভার শুনছেন, খুব সুন্দর হচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। লিখেছিলেন আমাদেরকে, ওকে 13 জন মিলে ব্যাডমিন্টন খেলছি এবং আপনাকে শুনছি। আর এসকে লিগার নাকি আপনার নামটি জানাবেন লিখে। রঞ্জু লিখেছিলেন, উনি নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে দেখছেন। এমডি রাজ ছিলেন, উনি লিখেছেন ইটস অ্যামেজিং। লিখেছেন সোয়াইব বিন কাউসার, উনি সালাম জানিয়েছিলেন। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমাদের সাথে আছেন। আমি চাই আপনাদের সাথে ঘটে যাওয়া সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদের সাথে স্টুডিওতে এসে শেয়ার করুন। সেক্ষেত্রে আপনি যদি স্টুডিওতে আসতে চান আমাদেরকে ফোন করতে পারেন একটি নাম্বার, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 01713484465। এছাড়া আপনি যদি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, সেক্ষেত্রে আমাদেরকে আপনার ঘটনাটি লিখে পাঠিয়ে দিতে পারেন। আমাদের মেল অ্যাড্রেস হচ্ছে bhoot.sharabella@gmail.com। এই মুহূর্তে আমি চলে যেতে চাই, আমাদের স্টুডিওতে আছেন ওকে ফাইন সাজ্জাদ ভাই আছেন, আমরা তার কাছে চলে যাব। উনি বহুদিন পর ভূতবেলায় উপস্থিত হয়েছেন। আসলে তার কাছে আমি অধীর আগ্রহে বসে আছি যে চমৎকার কিছু ভৌতিক ঘটনা আমরা শুনবো, আশা করা যায়। তো যাই হোক, দেখতে পাচ্ছি অসংখ্য লিসেনার আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবং লিখছেন তাদের কথাবার্তাগুলো। এবং আজকের এই জায়গায় থেকে আমি এই মুহূর্তে চলে যেতে চাই। এবং একজন লিখেছেন যে ভাই অনেক শীত, একা একা বসে শুনছি। আচ্ছা আচ্ছা, ওনার কাছে একটা পেতনি পাঠিয়ে দিতে বলেছেন। আমি আসলে পেতনি কিভাবে পাঠাবো, যাই হোক বুঝতে পারছি না। আপনার কাছে যদি থেকে থাকে তাহলে ভূতবেলায় একজনকে পাঠিয়ে দিন, আমরা তাহলে তার সাথে একটু গল্প গুজব করি। আমার পাশে আছেন সাজ্জাদ ভাই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, এই তো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা এবং আমি একটু অসুস্থ, তার মধ্যে থেকেও আপনাদের জীবনের কিছু বাস্তব অভিজ্ঞতা শোনার জন্য এখানে আসি প্রতি বৃহস্পতিবার। তো যাই হোক, যারা যারা ভূতবেলায় অতিথি হিসেবে আসেন এবং তাদের জীবনের ভৌতিক অভিজ্ঞতাগুলো শেয়ার করেন, তাদের প্রতি কৃতজ্ঞ যে ভূতবেলা অনুষ্ঠানকে বাঁচিয়ে রেখেছেন আপনারাই। এবং আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা প্রত্যেকেই আসার চেষ্টা করবেন যাদের জীবনে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা আছে অথবা আপনার জানা কোনো ভয়ঙ্কর ঘটনা আছে কিনা। তো যাই হোক, সাজ্জাদ ভাই আর কথা না বাড়াই আমরা চলে যাই। হ্যাঁ, তো ভাইয়া অ্যাট ফার্স্ট আমি আপনাকে ধন্যবাদ জানিয়ে দিতে চাই। আপনি আমাদের ভূতবেলায় গল্প স্টোরি শেয়ার করার সুযোগ করে দিয়েছেন, এই কারণে। তো এই মুহূর্তে আমি যে ঘটনাটি বলবো তার আগে আমি আমার নাম ঠিকানা একটু বলতে চাই। আমার নাম হচ্ছে মোহাম্মদ সাজ্জাদ হোসেন, আমি এসেছি গাইবান্ধা নিউ ব্রিজ থেকে। তো আজকে যে ঘটনাটি আমি শ্রোতা বন্ধুদের সাথে শেয়ার করব, এটি হচ্ছে আমার একটা কালেক্ট করা ঘটনা। এটি আমি এক বড় ভাই থেকে সংগ্রহ করেছি। আচ্ছা, কয়েক মাস আগে আমি একটু ঢাকায় ছিলাম, সেই সময় এক বড় ভাইয়ের সঙ্গে পরিচয় হয়েছে এবং তার সাথে একটু কথাবার্তা বলার মাঝখানে এই ঘটনাগুলো আমি তার থেকে কালেক্ট করেছি। তো এই ঘটনাটি আমি শেয়ার করতে চাচ্ছি। তো এই ঘটনাটি আজ থেকে প্রায় 2-3 বছর হবে, বেশি হবে না, এইরকম প্রায় ঘটে গেছে ঘটনাটি। তো ঘটনাটি একটা ছোট বাচ্চাকে নিয়ে ঘটা আর কি। আচ্ছা, তো উনি যেহেতু নাম ঠিকানা বলতে নিষেধ করেছেন, এই জন্য আমি নাম ঠিকানা সবকিছু স্কিপ করে যাচ্ছি, ছদ্মনাম ব্যবহার করছি। তো যে বাচ্চাটির সঙ্গে ঘটনাটি ঘটেছে তার নাম ছিল আলিফা। আচ্ছা, বাচ্চাটির বয়স প্রায় হবে এইরকম 7 থেকে 8 বছর বয়স। তো বাচ্চাটি দেখতে খুব কিউট এবং সুন্দর একটা বাচ্চা ছিল। এই কারণে ওই বাচ্চাটির অনেক সমস্যা হতো, অনেক কিছু আসর করতো, মাঝের মধ্যে অসুস্থ হয়ে পড়তো বাচ্চাটি। তো বাচ্চাটিকে একদিন রাত্রেবেলা বাচ্চার মা ঘুমাচ্ছে এবং বাচ্চাটি বিছানায় শুয়ে হঠাৎ করে ঘুমের ঘরে বাচ্চাটি উঠে বসে এবং বলে যে এই ছোট বডির মধ্যে থাকতে আমার খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, মানে মোটা এবং কর্কশ কণ্ঠে কথাটি বলে ওঠে। তো এই কথাটি বলার পর বাচ্চার যে মা ছিল উনি লাফ দিয়ে উঠছে, চিৎকার দিয়ে। তো কেননা একটা সাধারণ ছোট বাচ্চার মানে গলার ভয়েস এইরকম হওয়ার কথা না।
যেভাবে বাচ্চা কথাটি বলল। আচ্ছা। তো ওনার মা যখন লাফ দিয়ে বিছানা থেকে চিৎকার করে ওঠেন, তখন হচ্ছে বাচ্চাটির হচ্ছে বাবা আসেন, এসে বলেন যে হচ্ছে কি হয়েছে। তখন দেখেন যে হচ্ছে ওনাদের বাচ্চা মানে দেওয়ালের মুখ করে তাকিয়ে আছে এবং অচেনা ভাষায় কি যেন বলছেন। তো এটা দেখার পর ওনারা একটু ভয় পেয়ে যান যে হঠাৎ করে আমার বাচ্চার আবার কি হলো। এমনিতেই ও বেসিক্যালি সবসময় অসুস্থ থাকেই, তার মধ্যে আবার এই রকম প্রবলেম দেখা দিচ্ছে হঠাৎ করে। তো এই অবস্থায় ওনারা ওনাদের পাশের এক মসজিদ ছিল ওনাদের এলাকার মধ্যে। তো গ্রাম অঞ্চল, উনি রাত্রেবেলায় ওনার বাচ্চাকে এক হুজুরকে দেখান, মসজিদের ইমাম সাহেবকে। তো বলে রাখা ভালো যে ওই হুজুরের সাথে একজন জিন ছিল। ওই জিনটির নাম ছিল হচ্ছে আলাউদ্দিন সাহেব। তো উনি যখন ওই বাচ্চাটিকে মসজিদে নিয়ে যায়, তখন হুজুর আসার পর বাচ্চাটি তখনই মানে জোরে জোরে হেসে ওঠে এবং বলে যে হচ্ছে আমি জানতাম ওরা তোর কাছে আমাকে নিয়ে আসবে, কিন্তু তুই কিচ্ছু করতে পারবি না। তো এইটা বলার পর হুজুর আসলে বুঝে যান যে এই মেয়েটিকে যে আছর করেছে, আর দৃষ্টিভঙ্গি কিংবা কথাবার্তার মাধ্যমে বোঝা যায় যে হচ্ছে এই একটা অনেক নিকৃষ্ট এবং খারাপ জিন, অনেক শক্তিশালী। আচ্ছা। তো তখন তিনি বাচ্চাটিকে শুধুমাত্র একটু সামান্য ঝাড়ফুঁক এবং হচ্ছে একটা তাবিজ দেন। দেওয়ার পর বাচ্চাটিকে বাসায় নিয়ে যেতে বলেন। তারপর প্রতিনিয়ত হুজুর বলেন যে প্রতিনিয়ত 2 থেকে 4 দিন ওকে রাত্রেবেলা আমার কাছে নিয়ে আসতে হবে, কেননা দিনের বেলা বেশি একটা সমস্যা না করলেও বাচ্চাটি রাত্রেবেলা প্রচুর মানে আজে বাজে বিহেভ করতো, অনেক কথা বলতো যে আমার কাছ থেকে সরে যাও, সবাইকে মেরে ফেলবো, তোদের সবাইকে খেয়ে ফেলবো, এরকম কিছু কথা বলতো। এর কারণে প্রতিদিন রাত্রেই ওই হুজুরের কাছে বাচ্চাটিকে নিয়ে যাওয়া হতো। তো যখন 5 থেকে 6 দিন রাত্রেবেলা বাচ্চাটিকে ওখানে ঝাড়ফুঁক করার জন্য নিয়ে যাওয়া হতো, তখন বলে রাখা ভালো যে হচ্ছে আমি ওই হুজুরের সঙ্গে যে জিনটা ছিল, ওই জিনটি কেননা ওই জিন ওনার নিজ দেশে চলে গিয়েছিল কোনো এক কারণে। 4-5 দিন ওই জিনটি হুজুরের সঙ্গে ছিল না। এই কারণে হুজুর আসলে ওই জিনটির সম্বন্ধে কিছু জানতে পারেনি, কিংবা এই কারণেই মানে ঝাড়ফুঁক করেনি, শুধু কোনো রকম শরীর বন্ধ করে তাকে কিছু তাবিজ দিয়েছেন। আচ্ছা। তো যখন 5 থেকে 6 দিন প্রায় হয়ে গেছে, তখন একদিন রাত্রেবেলা উনি ওই বাচ্চাটিকে নিয়ে একটা গোল বৃত্তের মধ্যে বাচ্চাটিকে বসায়। বসানোর পর তখন ওই জিন যখন হাজির হয়, তখন হুজুরের ওই জিনটি হাজির হওয়ার পর বাচ্চাটির মধ্যে, তখন ও বলে ওঠে যে হচ্ছে একে যে জিনটি ধরেছে অনেক ক্ষমতা সম্পন্ন এবং অনেক পুরনো একটি জিন। তো তখন বলে যে হচ্ছে এই জিনটি এই বাচ্চাটিকে সহজে ছেড়ে যাবে না। এবং এই বাচ্চাটি একদিন খেলাধুলা করছিল এক মাঠে। খেলাধুলা করার সময় জিনটি ওই পাশ দিয়ে যাচ্ছিল এবং যাওয়ার সময় বাচ্চাটির ওপর ওর দৃষ্টি পড়ে এবং বাচ্চাটিকে ওর পছন্দ হয়। এই কারণে আসলে বাচ্চাটিকে আসর করেছে জিনটি। তো এই কথা বলে হুজুরের ওই জিনটি চলে যাওয়ার পর হুজুর আবার অনেক সূরা পড়ে যে জিনটি ওই বাচ্চাটিকে আছর করেছে, ওই জিনটিকে উনি হাজির করান বাচ্চাটির মধ্যে। তখন জিনটি এসে অনেক ধরনের আওয়াজ, জোরে জোরে আওয়াজ কিংবা হচ্ছে আজে বাজে কথা বলতে থাকে। মানে মুখ দিয়ে কিছু বলে না, বাট একবার কান্না করে একবার হাসে, এইরকম একটা অবস্থা সেখানে। তো দেন হুজুর কিছু শুটমরিচ এনে উনি হচ্ছে পুরে ওই জিনটির নাকে ধরেন। যখন জিনটি অনেক চিৎকার এবং কষ্ট পাচ্ছিলেন, তখন হুজুরকে বলেন যে তুই আমাকে আর কষ্ট দিস না। তখন হুজুর কুরআনের আয়াত আরও জোরে জোরে পড়েন এবং ওই মরিচ ওনার হচ্ছে নাকের কাছে ধরেন। তখন জিনটি যখন এক পর্যায়ে মানে অনেক চিৎকার করছিলেন, তখন জিনটিকে জিজ্ঞেস করা হয় আসলে তুই কে। তখন জিনটি কর্কশ কণ্ঠে, মোটা কণ্ঠে বলে ওঠে যে আমি ইফরিত। তো তখন ইফরিত নামটা শোনার সাথে সাথে হুজুর একটু চমকে যান যে আসলে ইফরিত যে জিনটি, এইটি অনেক ক্ষমতা সম্পূর্ণ এবং খারাপ একটি নিকৃষ্ট জাতির জিন হয়ে থাকে। তখন হুজুর বলে যে এই মেয়েটিকে তুই কেন ধরেছিস? তখন জিনটি বলে যে আমার একে পছন্দ হয়েছে, এই জন্য আমি একে ধরেছি এবং এই মেয়েটিকে আমি আমার সঙ্গে নিয়ে যাব।
তো তখন হুজুর অনেক পানি পড়া নিয়ে ওই জিনটির গায়ে ছিটিয়ে দেয়। আচ্ছা। এবং ওনার যে পালিত জিন ছিল উনি হচ্ছে ওই হুজুরকে জমজম কূপের হচ্ছে পানি দেন, বলে যে জিনটির গায়ে এই হচ্ছে পানিটা ছিটিয়ে দিলে তখন হচ্ছে জিনটি অনেক কষ্ট পাবে এবং বাচ্চাটিকে ছেড়ে যেতে বাধ্য হবে। তখন যখন হুজুর অনেক কথাবার্তা বলছিল ওই জিনটির সঙ্গে, যখন এক পর্যায়ে জিনটি ছেড়ে যাওয়ার জন্য একদম মোটেও প্রস্তুত নয়, সে ছেড়ে যাবে না বাচ্চাটিকে, তো তখন ওই জমজম কূপের যে পানি ছিল ওটি জিনটির শরীরে ছিটিয়ে দেয় 2-1 ফোঁটা। তখন জিনটি প্রচুর চিৎকার এবং কান্নাকাটি করে, বলে যে হচ্ছে আমাকে ছেড়ে দে, নাতে পরবর্তীতে তোর অনেক সমস্যা হবে। তখন হুজুর বলে যে পরে তুই আমার কি করবি সেটা পরে দেখা যাবে, এখন তুই বাচ্চাটাকে ছাড়বি কিনা বল। তখন আশ্চর্যের বিষয় যে হচ্ছে জিনটি কিচ্ছু চায়নি, সে বলল আচ্ছা ঠিক আছে, আমি মেয়েটিকে ছেড়ে গেলাম, কিন্তু পরবর্তীতে তোর এমন সমস্যা করব তুই ভুলতে পারবি না কখন। তখন বাচ্চাটিকে মানে চিরকালের জন্য ছেড়ে যায় বাচ্চাটিকে। তো ছেড়ে যাওয়ার পর সব কিছু ভালো, মেয়েটি আস্তে আস্তে সুস্থ হচ্ছে। সে যে জিনের আসর করেছিল তার আসলে শরীরটা শুকিয়ে গিয়েছিল, আস্তে আস্তে সমস্ত কিছু ঠিক হচ্ছে, তার বডি আবার আগের মতো হয়ে যাচ্ছে। তো এটি দেখে হুজুর খুশি যে আমি না ছোট বাচ্চাটিকে বাঁচাতে পেরেছি। তো হুজুর এই ঘটনার প্রায় 1 থেকে 1.5 মাস পর উনি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে আছেন। এশার নামাজের ওয়াক্ত হয়েছে, উনি অজু করার পর নামাজ পড়ছিলেন। তো এমন সময় হুজুর আসলে নামাজ পড়ার সময় তিনি লক্ষ্য করেন যে তার পিছ থেকে কেউ একজন বলে ওঠে খুব আস্তে আস্তে মোটা কণ্ঠে যে আমি ইফরিত, আচ্ছা, তুই কি আমাকে ভুলে গেছিস? তখন হুজুর নামাজ শেষ করে যখন দোয়াতে আসেন তখন আবারও জিনটি বলে ওঠে যে তুই কি ভেবেছিস তুই জিতে গেছিস? তখন হুজুর তার দোয়া শেষ করে তিনি বলেন যে না, আমি এটা ভাবিনি যে আমি জিতে গেছি, আমি শুধু এটা ভেবে নিজের মনটিকে শান্ত করতে পেরেছি যে হচ্ছে আমি ছোট বাচ্চাটিকে বাঁচাতে পেরেছি তোর হাত থেকে। তো তখন হুজুর বাসার উদ্দেশ্যে রওনা দেন এবং বিভিন্ন জায়গায় রাত্রেবেলা, যেহেতু গ্রাম অঞ্চল বেশি একটা লোক সমাগম থাকে না, তো উনি বাসায় ফিরছিলেন একা একা, চারপাশে ঝিঝি পোকার ডাক, অন্ধকার একটা রাস্তা, চারপাশে শুধু গাছপালা দিয়ে ঘেরা। তো উনি হঠাৎ করে লক্ষ্য করলেন ওনার পিছ পিছ কে যেন একটা হেঁটে আসছে। তো তিনি বুঝতে পারেন যে আসলে ওই যিনি তার পিছু নিচ্ছে কিংবা তার সমস্যা করার চেষ্টা করছে। তখন উনি যেহেতু এসব বিষয়ে তার একটা এক্সপিরিয়েন্স আছে, তো উনি অতটা আসলে ভয় পাননি। তো তিনি সূরা পড়তে পড়তে হাঁটছেন বাসার দিকে। তো সেই দিনের মতো তিনি বাসায় চলে আসেন, তার কোনো আর প্রবলেম হয়নি। তো তারপর এই রকম অবস্থায় ওই হুজুরের যে জিনটি ছিল উনি 2-3 দিনের জন্য আবার ওনার নিজের রাজ্যে চলে গেছেন ওই জিনটি। তো যাওয়ার পর হুজুর তো একা। তো একদিন রাত্রেবেলা আরেকটি রোগীর চিকিৎসা করার জন্য উনি চলে যান ওনাদের গ্রাম থেকে অন্য একটি গ্রামে। তো ওই এলাকায় গিয়ে যখন উনি ওই ব্যক্তিটি ঝাড়ফুঁক করে বাসার উদ্দেশ্যে রওনা দেয়, তো যে মানে রাস্তা বলা যাবে না, এটি হচ্ছে একটা জমির মাঝখান দিয়ে উনি আসছিলেন, মানে তার সাইডে জমি এবং হচ্ছে আরেক পাশে হচ্ছে একটা নদী। তো উনি আসছিলেন নদীর পাড় ধরে। তো হাঁটতে হাঁটতে হঠাৎ খেয়াল করেন যে দূরে একটি বাচ্চা দাঁড়িয়ে আছে এবং বাচ্চাটি দৌড়ে ওই হুজুরের দিকে আসছে। তো এমন অবস্থায় বাচ্চাটি হোঁচট খেয়ে পানিতে পড়ে গেলেন এবং এক সময় বাচ্চাটি চিৎকার করতে করতে মানে মানে পানির মধ্যে হাত পা নাড়াতে নাড়াতে নদীর মাঝখানের দিকে চলে গেছেন এবং মানে বাচ্চাটি ডুবে যাবেন এমন একটা অবস্থা। তো হুজুর ভাবলেন যে এত রাত্রে এখানে তো বাচ্চা থাকার কথা নয়, রাইট, একটা নদী অঞ্চল, আশেপাশে কারো বাড়িও নেই। তো তখন হুজুর ভাবলেন যে এটা হচ্ছে খারাপ কোনো একটা জিনিস হতে পারে। তো তখন যখন বাচ্চাটি অনেকটা মানে দেখতে একটু মিষ্টি, মানে মায়া ভরা একটি চোখ বাচ্চাটির, তো বাচ্চাটিকে দেখে হুজুরের এক পর্যায়ে মনটা গলে যায়, ভাবে যে হচ্ছে হতে পারে এটা একটা বাচ্চা, সব কিছু সব পরে দেখা যাবে, আগে বাচ্চাটিকে বাঁচাই। তো যখন নদীতে বেশি একটা পানি ছিল না, মানে বড় যে মানুষরা ছিল ওনাদের প্রায় গলা অবধি পানি হবে এইরকম একটা অবস্থা নদীতে। তো উনি যখন হাঁটু পরিমাণ পানিতে নেমেছেন কোনো প্রবলেম হয়নি।
তো যখন বাচ্চাটিকে বাঁচানোর জন্য নদীর মাঝ বরাবর যান, ওনার পানি প্রায় বুক পর্যন্ত উঠে এসেছে। তো বাচ্চাটিকে যখন উনি হাত দিয়ে ধরেন, আচ্ছা, তো তখন হঠাৎ করে বাচ্চাটি পানির মধ্যে মিলিয়ে যায়। ওকে। তো তখন উনি অনুভব করেন তার চারিপাশটা হঠাৎ করে অনেকটা নিস্তব্ধ, নিরিবিলি একটা পরিবেশ সৃষ্টি হয়েছেন এবং একটি গরম আবহাওয়া এসে ওনার শরীরটা ছুঁয়ে যান। ওনার লোম হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন, শরীরের আচ্ছা, লোম। তো এমন অবস্থায় উনি যেহেতু পানির ভিতরে ছিলেন, তখন একটু শীতময় একটা অবস্থা ছিল। এখন যেমন শীত তেমন সেই সময়ও ছিল। তো তিনি এই ঠান্ডার মধ্যে যে গরম অনুভূতি, এটা আসলে উনি বুঝতে পারেন একটা একটা খারাপ লক্ষণ। তো উনি যখন উঠে আসবেন, হঠাৎ করে তিনি বুঝতে পারলেন তার হচ্ছে নিচ থেকে কে যেন পা টেনে ধরেছে এবং আশেপাশে উনি তাকিয়ে দেখলেন আসলে কেউ নেই তাকে সাহায্য করার মতো। এবং তিনি ছুরা পড়বেন ভয়ে, তার হচ্ছে কোনো ছুরা মাথায় আসছে না এবং তিনি পড়তে পারছেন না। এমন অবস্থায় তার তো জিনও নেই তাকে সাহায্য করার জন্য। আচ্ছা, তো যখন ওই হাতটি তাকে টান দিল, তখন ওই বুক বরাবর যে পানিটি ছিল তার কাছে অনেকটা মনে হয়ে গেল। তিনি এক সময় পানির নিচে তলিয়ে যাচ্ছেন। তো উনি অনেক চেষ্টা করছেন পানির উপরে উঠে আসার, কিন্তু পাচ্ছেন না। এমন অবস্থায় তার নিঃশ্বাস, দম প্রায় শেষ। তার এমন মনে হচ্ছিল সে মারা যাবে এই মুহূর্তে। আচ্ছা। ওনাকে সাহায্য করার মতো আর কেউ নেই। এমন সময় চারপাশটি আলোকিত হয়ে গেল এবং উপর থেকে একটি হাত এসে তাকে এক ঝাটকা দিয়ে ওনাকে পারে নিয়ে গেল এবং তিনি দেখলেন যে হচ্ছে আলাউদ্দিন সাহেব তাকে টেনে উপরে নিয়ে আসলো। তারপর তিনি অনেকটা হাঁপাচ্ছে, কোনো কথা বলতে পারছেন না। আচ্ছা। তো এক সময় ওই জিনটি বলে উঠল যে হুজুর, আপনি তো জানেন এ হচ্ছে একটা ফাঁদ, আপনাকে এখানে এই ফাঁদে ফেলানোর জন্য, আপনার ক্ষতি করার জন্য। আপনি কেন গেছেন এই নদীর মধ্যে? তো তিনি বলেন যে হচ্ছে আসলে আমি বাচ্চাটিকে দেখে নিজেকে সামলাতে পারিনি, বাচ্চাটিকে বাঁচানোর জন্য আমি নেমেছিলাম। তো তিনি তখন বললেন এটা কোনো বাচ্চা ছিল না, আপনাকে ফাঁদে ফেলানোর জন্য তো আপনাকে এখানে টেনে নিয়ে গিয়েছিল। আর এই জিনটি আশেপাশে ঘোরাফেরা করছে, আপনার ক্ষতি করতে পারে, তাড়াতাড়ি বাড়িতে চলেন। তো তখন হুজুর তাড়াতাড়ি হাঁটতে শুরু করেন। তো যেহেতু আলাউদ্দিন সাহেব তার সাথে ছিলেন, তখন সেই মুহূর্তে ওই হুজুরের অতটা ভয় লাগেনি। তো উনি সূরা পড়তে পড়তে যাচ্ছেন, সেই সময় শরীর একটু স্বাভাবিক, শীতে কাঁপছেন তিনি। তো বাসায় যাওয়ার পথে তিনি লক্ষ্য করলেন যে আশেপাশে চারপাশে অনেক ঝড় এবং যখন উনি রাস্তায় উঠবেন, এমন অবস্থায় একটা ডাল তার মাথা বরাবর জোরে জোরে শব্দ হচ্ছে গাছের উপরে। ডালটি ভেঙে ওই হুজুরের মাথায় পড়বেন, উনি উপরে তাকিয়ে দেখলেন। এমন অবস্থায় হঠাৎ করে হাওয়ার উপর সেই যে লাঠিটি ছিল, বড় একটি ডাল ছিল গাছের, ওটা হচ্ছে উপরে ঝুলে আছে ডালটি। তো তিনি লক্ষ্য করলেন যে হচ্ছে তার যে আলাউদ্দিন সাহেব, যে তার যে হচ্ছে জিনটি ছিল, উনি হচ্ছে ওটাকে থামিয়ে দিয়েছেন এবং ডালটি অন্য এক জায়গায় মাটিতে ফেলে দিল। তারপর হুজুরকে ওই জিনটি বলল যে হুজুর, আপনি তাড়াতাড়ি যান, আমি দেখছি আসলে এই জিনটিকে। তো তখন বাড়িতে আসবেন হুজুর মাত্র 200 মিটারের মতো ডিস্টেন্স তার বাসা থেকে। তো এমন অবস্থায় তার জিন তাকে বলে উঠল যে হুজুর, আপনি তাড়াতাড়ি যান, এখানে শুধু একটা জিন না, 4 থেকে 5 জন জিন চলে এসেছে। আমার এই 4-5 জন জিনকে আটকানো অনেক কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, আপনি তাড়াতাড়ি ঘরে চলে যান। আসলে হুজুরের বাসায় গেলে তার বেশি একটা ক্ষতি হবে না, কেননা তার বাসা সবসময় সূরা পড়ে বন্ধ করে রাখেন তিনি। যে সেহেতু হুজুর তাড়াতাড়ি চলে গেলেন তার বাসায়। তো যাওয়ার কিছুক্ষণ পর তিনি লক্ষ্য করলেন তার বাড়ির আশেপাশে অনেক ঝড় উঠে গেছে। তো হুজুর তিনি তার যে ভেজা কাপড় ছিল তিনি সেটা চেঞ্জ করলেন। চেঞ্জ করার পর অনেকক্ষণ পর তিনি দেখলেন তার পুরো ঘরটা আলোকিত হয়ে গেছেন এবং আলাউদ্দিন সাহেব সেখানে হাজির। তিনি হুজুরকে বললেন যে হচ্ছে হুজুর, আপনি ঠিক আছেন তো? তখন হুজুর বলল, হ্যাঁ, তুমি সঠিক সময় যদি না আসতে তাহলে না জানি আজকে আমার কি হয়ে যেত। তখন জিনটি বলে যে আমি যখন আমার রাজ্যতে ছিলাম তখন আমার কেন জানি না মনে হচ্ছিল কোনো কিছু একটা খারাপ ঘটতে চলেছে, আমার মন ছটপটাচ্ছিল, এই কারণে আমি তাড়াতাড়ি চলে আসলাম এবং চলে আসার পর আপনাকে
আমি বাসায় পেলাম না। তারপর অনেক খোঁজাখুঁজির পর আমি আসলে সন্ধান পেলাম যে আপনি এই পাশ দিয়ে আসছেন এবং একটা খারাপ জিন আপনার উপর দৃষ্টি দিয়েছে, আপনাকে মারার চেষ্টা করছে। সেই সময় আমি চলে আসি। তো আল্লাহর অনেক অনেক রহমতের কারণে আমি ওখানে সময় মতো পৌঁছাতে পেরেছি, না হলে না জানি আপনার আজকে কি হয়ে যেত। তো তখন হুজুর বলল যে হচ্ছে আসলে এভাবে তো হবে না, আমি প্রতিনিয়ত যখনই নামাজ পড়ি ও আমাকে ডিস্টার্ব করে, ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যেও আমাকে ডিস্টার্ব করে, তো এভাবে তো হচ্ছে না, এই জিনটির কিছু না কিছু একটা ব্যবস্থা তো নিশ্চয়ই করতে হবে। তো তখন ওনার জিনটি বলে উঠল যে হ্যাঁ, আমি ওই জিনটির বিষয়ে অনেক খোঁজখবর নিয়েছি এবং আপনার পিছু ছাড়ানোর জন্য ওই জিনটিকে আরও কিছু মাধ্যম জানা আমার প্রয়োজন, যার জন্য আমাকে আরও 2-3 দিন সময় দিতে হবে। তো তারপরে হুজুর ঘুমিয়ে যান এবং তার যে জিনটি ছিল সে চলে যান। তো চলে যাওয়ার পর হুজুর যখন ঘুমাচ্ছিলেন তিনি স্বপ্নতে দেখলেন আবারও সেই জিনটি তিনি দেখলেন যে কালো একটি অবয়ব তার রুমের ভিতরে। হুজুর শুয়ে আছেন, এমন সময় জিনটি তাকে বলল যে কি ভেবেছিস তুই জিতে গেছিস? তুই জিতিসনি, আমি এর প্রতিশোধ নেব। তুই ওই বাচ্চার কাছ থেকে আমাকে আলাদা করে দিয়েছিস এবং এবার তোর প্রাণ দিতে হবে। তখন হুজুর বলল যে এটা আমার কর্তব্য ছিল, ওই বাচ্চাটিকে রক্ষা করা আমার কর্তব্য ছিল, আর হচ্ছে তুই যে আমার পিছনে লেগেছিস এইটা আসলে তুই মোটেও ঠিক করিসনি। আমাকে তো তুই কিচ্ছু করতে পারবি না, কিন্তু তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। হুজুর জিনটিকে এইভাবে বলেন। তো জিনটি তখন বলে ওঠে, দেখা যাক কার খবর আছে এবং কার হাতে কার মৃত্যু হয়। তখন হুজুর বলল যে সময় আসলে সেটা টের পাবি। তখন হঠাৎ করে দেখলো যে কালো অবয়বটি তার দিকে এগিয়ে আসছে এবং তার গলা চেপে ধরেছে। তো হঠাৎ করে হুজুর লাফ দিয়ে ওঠে ঘুম থেকে। তার তখন যে স্বপ্নটি দেখছিলেন সেটা ভেঙে যায় এবং দেখেন তিনি রুমের মধ্যে শুয়ে আছেন, রুমের আশেপাশে আসলে কেউ নেই। তো রাত্রে তার আর কোনো ঘুম হলো না। ফজরের আজান দিয়েছে, তিনি রওনা দিলেন মসজিদের উদ্দেশ্যে নামাজ পড়ে। তিনি যখন বাসায় ফিরবেন তখন আবারও আলাউদ্দিন সাহেব হাজির হলেন এবং বললেন যে হুজুর, একে শেষ করার আমি একটা মাধ্যম পেয়েছি। এই জিন অনেক শক্তিশালী জিন, একে একটা বিশেষ ছুরা পরে বোতলবন্দি করতে হবে অথবা জবাই করতে হবে। আচ্ছা। তো তখন হুজুর যখন বাসায় আসে সেই দিন সারাদিন ভালোভাবে কেটে যায় এবং যখন মাগরিবের সময় হুজুর নামাজ পড়তে যান তখন আবারও নামাজের কাতারে যখন দাঁড়ায় নামাজ শেষের পর্যায়ে, তো এমন সময় আবারও পিছ থেকে কর্কশ কণ্ঠে বলে ওঠে যে কিরে, আমার হাত থেকে বাঁচবি কেমনে? তো নামাজ শেষ করে উনি বলে ওঠেন যে কে কার হাত থেকে বাঁচে সেটা সময় হলে তুই টের পাবি। তো তখন বলে যে আমি ইফরিত, আমাকে এত সহজে তাড়াতে পারবি না। আচ্ছা। তো তখন তিনি বললেন, ইফরিত হোস বা অন্য কিছু, আল্লাহর কালামের কাছে সবাই মাথা নত সবাইকে করতেই হয়। তো বলে হুজুর বাসার উদ্দেশ্যে রওনা দেন এবং এসে তিনি তার আসন গ্রহণ করেন এবং তার পালিত জিনের মাধ্যমে তিনি যে সূরা আয়াত ছিল তিনি ওনার কাছ থেকে জানেন, আলাউদ্দিন সাহেব ওই জিনের কাছ থেকে জানেন এবং ওই আয়াত পড়েন এবং জিনটিকে হাজির করেন। হাজির করে জিনটিকে বলেন যে তুই আমার পিছু ছাড়বি আর পুরো এই এলাকা ছেড়ে যেতে হবে, এই এলাকার মানুষের কোনো ক্ষতি করা যাবে না, আর নেক্সট টাইমে আমার কোনো সামনে আসবি না, আমার নামাজের কোনো ডিস্টার্ব করবি না তুই। তখন জিনটি বলে যে আমি তো তোকে আমার সঙ্গে নিয়েই যাব, তোকে আমি শেষ করব, তারপরে এখান থেকে চলে যাব, এই এলাকা থেকেই চলে যাব আমি। তো তখন হুজুর হুজুর হেসে বলল যে তুই আমাকে শেষ করবি, তোর এত ক্ষমতা? তো তখন হুজুর তার বিশেষ যে মন্ত্র ছিল সেটা পড়ে জিনটিকে বন্দি করতে সক্ষম হয় এবং বলে যে তুই কি সত্যি আমাকে ছাড়বি না? তখন জিনটি এক সময় তার কাছে নত হয়ে বলে আচ্ছা ঠিক আছে, আমি চলে যাব, এবং বলে যে তুই যে চলে যাবি আর কি প্রুফ দিবি? তখন বলল যে হচ্ছে তোর বাসার কাছে যে একটি বড় আম গাছ আছে এর একটি ডাল ভেঙে আমি চলে যাব। তো ডাল ভেঙে জিনটি চলে যায়। তো এখানে ঘটনাটি শেষ হলে ভালো হতো, কিন্তু ঘটনাটি এখানেও থেমে থাকেনি। আচ্ছা। হুজুরের জন্য আরো অনেক বড় বিপদ অপেক্ষা করছিল। তো একদিন হুজুর
আরও একটি ঝাড়ফুঁকের কাজে একটি রুগীর বাসায় গিয়েছিলেন। তার ঝাড়ফুঁক করার পর রাত প্রায় 2টা বেজে যায়। হুম হুম। তো তিনি যখন বাসায় ফেরেন, তো সেই সময় একটি কবরস্থান পড়ে ওনাদের এলাকায়, একটা গণকবরস্থান। জি। তো এই কবরস্থানের আশেপাশে জায়গাটি অনেকটা অন্ধকার এবং রড লাইট বলতে কিছু ছিল না, গ্রাম এলাকা, বিদ্যুৎ অতটা ছিল না সেই সময়। তো উনি আসার সময় দেখলেন যে গোরস্থানের উপরে বাঁশ ঝাড়া আছে, গোরস্থানের সাইডে রাস্তা দিয়ে যে পাশে যেতে হয় অনেক বাঁশঝাড় আছে। তো উনি যাওয়ার সময় দেখলেন যে বাঁশঝাড়গুলো অনেক কাঁপাকাঁপি করছে, নড়ছে। তো তিনি বুঝতে পারলেন যে খারাপ কোনো জিন আমার পিছু নিয়েছে, এমন একটা অবস্থা। তো তিনি যখন যাচ্ছিলেন তার পিছ দিয়ে বলছিল, হুজুরের নাম ধরে ডাকছিল, যেটা আমি নামটি বলছি না হুজুরের। তো হুজুর যাচ্ছিল, তো তিনি হঠাৎ করে খেয়াল করলেন কে যেন তার নাম ধরে ডাকছে পিছ থেকে। তিনি পিছনে না তাকিয়ে ছোড়া পড়তে পড়তে সামনের দিকে এগোচ্ছেন ওকে। এবং হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন তার মাথা ঘুরছে, প্রচণ্ড একটা তীব্র পচা দুর্গন্ধ বের হচ্ছেন। তো হুজুর সামনে এগোচ্ছেন, তো হঠাৎ করে মানে দুর্গন্ধটা এতটাই বাজে দুর্গন্ধ এবং তা সহ্য করার মতো না। তো এই স্মেলটার কারণে উনি এক পর্যায়ে ওনার মাথা ঘুরে পড়ে যান এবং সেন্সলেস হয়ে যান। তো উনি যখন ওনার জ্ঞান চেতনা ফিরে পান, তো তিনি নিজেকে আবিষ্কার করেন যে হচ্ছে ওই গোরস্থানের একবারে মাঝ বরাবর। তো ওখানে যখন তিনি নিজেকে আবিষ্কার করার পর উনি উঠে দেখেন যে আমি কবরস্থানের ভিতরে। তো উনি বার হওয়ার জন্য যখন বাহিরে যান, তো দেখেন হঠাৎ করে যে গোরস্থানের যে গেট, হ্যাঁ, সেটি হচ্ছে আসলে সব সময় তালা বন্ধ থাকে। তো আজকে দেখে যে হচ্ছে গেটটা খোলা আর উনি ভিতরে। উনি এটা দেখে মানে অনেকটি ভয় পেয়ে যান এবং মানে চমকে যান। ভয় পেয়ে যান বলতে চমকে যান যে আসলে আমি এখানে ঢুকলাম কিভাবে? সবসময় তো গেটে তালা দেওয়া থাকে, আজকে খোলা। এটা কীরকম একটা বিষয় হয়ে গেল না? তো উনি কবরস্থান থেকে বের হন এবং উনি সামনে যেতে দেখেন যে সাদা কাপড় পরা একটা লাশ শুয়ে আছে তার সামনে। আচ্ছা। উনি দেখে ভাবেন যে এটা একটা দুষ্টু জিনের কাজ, সামনে এগিয়ে যান এবং দেখেন হঠাৎ করে অনেক জোরে হাওয়া শুরু হয়ে যান সেখানে, অনেক বাতাস শুরু হয়ে যায়। তিনি দেখেন যে হচ্ছে তার যখন ওই কাফনের কাপড়টি সরে যায়, তখন তিনি দেখেন যে হচ্ছে তার মতোই একটা লোক সেখানে শুয়ে আছেন এবং তিনি ওইটি দেখার পর জোরে জোরে সূরা পড়তে পড়তে যখন পাশ কেটে চলে যাবেন লাশটি, তখন দেখে সামনে আরও ওইটির মতো 4-5টি লাশ আকাশ থেকে পড়ছে, ঠিক ওনার মতো দেখতে। এবং মাটি, তার সামনে যে মাটি ছিল ওই মাটিটা ফেটে যাচ্ছেন। ভয়ে হুজুরের পা অবশ হয়ে যায়, হাত পা আর কাজ করে না, ছুরা আর তার মাথায় আসছে না। তো এমন অবস্থায় সেখানে দেখেন যে মাটি ফেটে যাচ্ছে এবং কালো একটি অবয়ব বের হয়ে তার গলা চেপে সেই মাটির ভিতরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আচ্ছা। তো এমন অবস্থায় সেখানে জায়গাটি অনেকটা আলোকিত হয়ে যান এবং হচ্ছেন আলাউদ্দিন সাহেব সেখানে চলে আসেন এবং হুজুরকে টান দিয়ে রাস্তার উপরে নিয়ে আসেন এবং ওই ভাঙা যে জায়গাটি ছিল সেখান থেকে ওনাকে সরিয়ে আনেন। তো তারপর সেখানে অনেক ঝড় বাতাস শুরু হয়ে যায়। তো এক পর্যায়ে জিনটি তাকে বলেন যে হুজুর আপনি চলে যান, আমি একে দেখছি, আমি থাকতে আপনার কোনো ক্ষতি হবে না। এবং তিনি দেখলেন যে হচ্ছে আলাউদ্দিন সাহেবের সঙ্গে আবার বেশ কয়েকটি জিন আছে। একটি জিন, আলাউদ্দিন সাহেবের সাথে যে জিনটি ছিল, ওনার সাতকার একটি জিন হুজুরকে সুরক্ষাভাবে বাসায় পাঠিয়ে দেন এবং তার যে জিনগুলো ছিল সবাই মিলে ওই জিনটিকে সেখানে মেরে ফেলে। এর পরবর্তীতে ওনার সঙ্গে আর কোনো ঘটনা ঘটেনি হুজুরের সঙ্গে। আচ্ছা আচ্ছা। তো এই ছিল হচ্ছে আমার আজকের ঘটনা, যেটা আমি ফার্স্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আচ্ছা আচ্ছা। তো সাজ্জাদ ভাই, বেশ লম্বা একটা ঘটনা এবং আজকের ঘটনাগুলো বেশ চমৎকার এবং ভয়ের মুহূর্তগুলোকে আরও রাঙিয়ে দিতে আমাদের আজকের আয়োজনে আরও চমৎকার চমৎকার কিছু ঘটনা রয়েছে। এরপর আরও একজন অতিথি আছেন আমাদের স্টুডিওতে, আমরা তার কাছে যাব। এই জন্য আসলে খুব বেশি কথা বাড়াতে চাই না এই মুহূর্তে, আমি আসলে চলে যেতে চাই আপনাদের কথাবার্তাগুলো দেখতে চাই, কারা কারা আছেন আমাদের সাথে। লিখেছিলেন আমাদের এমডি রাফি, উনি লিখেছেন
আচ্ছা, উনি বেশ লম্বা একটা মেসেজ লিখেছেন। তারপর লিখেছিলেন আমাদেরকে এমডি বায়জিৎ, উনি লিখেছেন, ভাইয়া কেমন আছেন? আজকে নতুন যুক্ত হলাম। এরপর দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছেন এমডি রাজ, উনি লিখেছেন যে হোয়াটস ইউর নেম, আচ্ছা কার নাম জিজ্ঞেস করেছেন। যাই হোক, লিখেছিলেন আমাদেরকে জে কে বর্মন, ভাইয়া আমার একটা গল্প আছে। লিখেছিলেন আমি আপনাকে লিখে পাঠাবো কিভাবে? অবশ্যই আমার কাছে আপনার সাথে ঘটে যাওয়া সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি লিখে পাঠাতে হলে অবশ্যই আপনার শুরুতে আপনার পুরো ঘটনাটি, আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর সহ লিখে ফেলতে হবে। আপনি জিমেলের যে কম্পোজ বাটনটি রয়েছে সেখানে ক্লিক করে শুরুতে আমাদের জিমেল BHOOT.SARABEL@gmail.com সেটি লিখতে হবে। তারপর নিচে কম্পোজ বা পেন বাটন যেটি রয়েছে সেখানে ক্লিক করলে আপনি লেখার একটা অপশন পেয়ে যাবেন। সেখানে আপনি আপনার ঘটনাটি লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদেরকে। লিখেছিলেন আমাদেরকে ওমর ফারুক, লিখেছিলেন যে উনি রামচন্দ্রপুর ভাঙা ডিপবাজার থেকে শেষ পর্যন্ত সাথে আছি, আজকে গিয়েছিলাম আপনাদের ওদিকে। লিখেছিলেন আমাদেরকে রাতুল ইসলাম, ভাইয়া আমি আবারও যুক্ত হয়েছি চুনিয়াকান্দি থেকে। নাহিদ হাসান জাহিদ ছিলেন আমাদের সাথে, ভাইয়া কেমন আছেন? আচ্ছা আচ্ছা, আজমিন আক্তার লিখেছিলেন যে এক্সাম কেমন দিচ্ছেন? বেশ ভালো দিচ্ছি আলহামদুলিল্লাহ। লিখেছিলেন আমাদেরকে সোয়েব বিন কাউসার, যুক্ত হলাম গাইবান্ধা পূর্বপাড়া খালেদ সরণি মোড় থেকে। HN নাজমুল লিখেছিলেন আমাদেরকে, ভাইয়া কেমন আছেন? অনেক ভালো আছি। সোয়েব বিন কাউসার ছিলেন আমাদের সাথে। আচ্ছা আচ্ছা, মিস মনিরা ছিলেন আমাদের সাথে নারায়ণগঞ্জ কাঁচপুর থেকে। দেখতে পাচ্ছি আমাদেরকে আরও লিখেছিলেন যে ভাইয়া কেমন আছেন? চলে এলাম নাজিউর। আচ্ছা নাজিউর ভাই, আপনাকে স্বাগত ভূতবেলায়। লিখেছিলেন আমাদেরকে হরিপুর থেকে জে কে বর্মন, আবারও এমডি মকফোর ছিলেন আমাদের সাথে। লিখেছিলেন আরও এমডি রাজ, লিখেছিলেন নয়ন সরকার, ভাই যে ঘটনাটা শুনে ভয় লাগছে, আরও ভয় পেতে চাই, দারুণ ভয়। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। আমাদের সাথে ছিলেন হাসানুর আহমেদ নিলয়, উনি লিখেছিলেন অনেক ভয় লাগছে ভাই। নিলয়, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। লিখেছিলেন আমাদেরকে সোয়েব বিন কাউসার, ওনারও ঘটনাটা বেশ ভালো লেগেছে। মাহিয়ান ছিলেন আমাদের সাথে, অনেক ভয় লাগছে, থ্যাংক ইউ। জিয়াউর শাম সাদনান ছিলেন আমাদের সাথে। লিখেছিলেন আমাদেরকে কাকতাড়ুয়া, উনি লিখেছেন যে শুভরাত্রি হেই রাতুল ভাইয়া কেমন আছেন? আচ্ছা আচ্ছা, উনি লিখেছিলেন আমাদেরকে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। হাসপাতাল ভালো থেকে যুক্ত ছিলেন। আসলে আপনার বাবা মা আপনার খুব সুন্দর একটা নাম দিয়েছে, অথচ আপনার কাকতাড়ুয়া নামটাই পছন্দ হলো। যাই হোক, আপনার নামটি জানাবেন। এমডি আকাশ মিয়া লিখেছিলেন যে হাই ভাই কেমন আছেন? আমি 1 বছর পরে আজ FM শুনছি, আপনাকে আরও একবার স্বাগত জানাতে চাই ভূতবেলায়। লিখেছেন সীমান্ত ইসলাম, ভাইয়া ভালো ছিল ঘটনাটি। নাহিদ হাসান লিখেছিলেন আমাদেরকে। আচ্ছা, একই টেক্সট বারবার লিখবেন না কাইন্ডলি, প্রবলেম হয়ে যায়। মোসলেম উদ্দিন লিখেছেন রংপুর পালিচড়া থেকে দেখছি, আমি মোহাম্মদ আবদুল্লাহ, আমার আচ্ছা আচ্ছা ওনার নানু বাসা থেকে উনি উপভোগ করছেন ভূতবেলা, থ্যাংক ইউ। এমনি আকাশ মিয়া ছিলেন আমাদের সাথে, উনি নতুন এমনটি জানিয়েছেন। আচ্ছা, 2টা ঘটনায় বেশ ভয়ঙ্কর ছিল। জান্নাত বাপ্পি লিখেছিলেন আমাদেরকে নরসিংদী থেকে। এমনি আকাশ মিয়া লিখেছেন যে গাইবান্ধা নিউ পাসপোর্ট অফিস থেকে যুক্ত আছি। এমডি রাজ লিখেছেন যে আই আস্ক ইউ হোয়াটস ইউর নেম। আচ্ছা, আমার নাম ভূত। আচ্ছা, যাই হোক, আমাদের সাথে এই মুহূর্তে আরেকজন অতিথি আছেন। আমরা আবির ভাইয়ের কাছে চলে যেতে চাই। আবির ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম রাতুল ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, এবং আপনারা ভূতবেলাকে বাঁচিয়ে রেখেছেন। আপনারা প্রতি সপ্তাহে আসেন, নতুন নতুন মানুষ, আপনাদের সকলের সাথে কথা হয় এবং জানা হয় আপনাদের জীবনের ভৌতিক অভিজ্ঞতাগুলো। আমি আসলে কখনো খারাপ থাকি না, যদিও মাঝে মধ্যে বিভিন্ন ওয়েদারের কারণে আসলে একটু অসুস্থ থাকি, কিন্তু আজকে বেশ ভালো আছি, কারণ আজকে চমৎকার চমৎকার কিছু ভৌতিক ঘটনা আমি উপভোগ করছি। ঘটনায় চলে হ্যাঁ, অবশ্যই আমরা ঘটনায় চলে যাই। আজকে যে ঘটনাটা বলবো আমার একটা ভাইয়ের কাছ থেকে কালেক্ট করা আর কি ঘটনাটা। আচ্ছা, হ্যাঁ আমরা শুনবো। তো সরাসরি ঘটনায় চলে যাই। হ্যাঁ। তো আমার ওই ভাইয়ের মা হলো প্রাইমারি স্কুলের টিচার, আর বাবা হলো একজন ব্যাংকার। তো 2জন চাকরি করে, সে সূত্রে ওরা শহরে আর কি বাসা ভাড়ায় ঘর ভাড়া নিয়ে থাকে আর কি। তখন হঠাৎ গ্রীষ্মের ছুটিতে ওনার বাবা মা বললো যে চলো আমরা গ্রামের বাসা থেকে ঘুরে আসি। তো গ্রামের বাসার দিকে রওনা দিলেন। গ্রামের বাসায় যাওয়ার পর মাসুদ ভাই ছিল যে ভাইয়ের কাছ থেকে ঘটনা কালেক্ট করা। তো মাসুদ ভাই তার চেনা পরিচিত বন্ধু বান্ধবদের সাথে দেখা করতে গেল। দেখা করার পর তার এক চাচার সঙ্গে দেখা, বলল যে মাগরিবের নামাজ পর সন্ধ্যায় সামনে বটের গাছের নিচে দাঁড় হয়ে থাকিস, আমরা এক জায়গায় ঘুরতে যাব। তো তখন মাসুদ ভাই ভেবে বলল যে আচ্ছা সমস্যা নাই, আমি তো ঘুরতে আসছি গ্রামের বাসায়, যাব, সমস্যা নাই, সন্ধ্যায় যাব। তখন
দুপুরের খাওয়া দাওয়া করে মাসুদ ভাই একটা ঘুম দিল। ঘুম থেকে ওঠার পর তিনি রওনা দিল গাছের নিচের দিকে। তো গাছের নিচে দাঁড়িয়েছিলেন, তখন মাগরিবের সময় আজানের পর তিনি নামাজ পড়ে ওখানে গেছে। তো উনি লক্ষ্য করলেন যে যেহেতু গ্রীষ্মকাল, একটু ওখানকার আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা, পরিবেশ একটু অনেকটাই ঠান্ডা। তো ওনার একটু ভেতরে ভয় লাগা শুরু করলো যে এরকম গরমের দিনে এরকম ঠান্ডা আবহাওয়া হওয়ার কথা না। তো এইরকম সময় তার চাচার সাথে দেখা, যে চাচা তাকে আসতে বলছিল। তো চাচার সঙ্গে তিনি ঘুরতে গেলেন। বাইরে খাওয়া দাওয়া করার পর বাসায় আসলেন। এসে ভোরে যখন নামাজ পড়তে যাবেন, তখন নামাজ পড়তে গেছেন। তো নামাজ পড়ে আসার সময় হঠাৎ লক্ষ্য করলো তার সামনে একটা সুন্দরী নারী রাস্তার ধার দিয়ে আসতেছে, তার কাছে আসতেছে। তিনি ওটা লক্ষ্য করেনি। পরে দেখলো যে একটা মহিলা আসতেছে, সুন্দর নারী একটা আসতেছে তার দিকে। তো হঠাৎ একটা বিশাল বড় একটা সাপের রূপ ধারণ করলো। তো মাসুদ ভাই প্রথমে চোখের ভাবলো একটা ভ্রম মনে হয়। তারপরে দেখলো না, এটা বাস্তব। তিনি একটা চিৎকার দিয়ে বাসার দিকে দৌড় দিল। দৌড় দিয়ে বাসার গেটের সামনে যায় মা বলে একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেছে। তারপর তার আম্মু তাকে জ্ঞান ফিরে দেয়, দেখে যে আমি ঘরের ভিতরে শুয়ে আছি। তখন জিজ্ঞাসা করলো মাসুদ ভাই যে আমি তো বাসার গেটের সামনে পড়েছিলাম, আমাকে ঘরে কে নিয়ে আসলো? কই, তুই যে আম্মু বলে চিৎকার দিছিলি না, তখনই আমি বাইরে আসছি। আসার পর দেখি তুই বাসার গেটের সামনে পড়ে আছিস। তো ওনার মাকে সব খুলে বলল যে এরকম ঘটনা, আমি মসজিদ থেকে আসতেছিলাম, হঠাৎ করে দেখি যে একটা মেয়ে আসতেছে, হঠাৎ করে একটা ভয়ঙ্কর একটা সাপের রূপ ধারণ করে আমার সামনে আসলো। আমি ওটার দিকে ভয় পেয়ে চিৎকার করে দৌড় শুরু করে দিলাম। তো প্রথমে ওনার মা বাবা বিশ্বাস করতে চায়নি, ভাবছে হয়তো বা এটা তার ভাবনা চিন্তার কারণে এরকম একটা ভাবনা চিন্তাই, শুধু এটা একটা ভুল ধারণা। তো এটা ভেবে এড়িয়ে যায়। তো পরের দিন মাসুদ ভাই সন্ধ্যায় হলো ওই কোনো কারণে গাছের নিচ দিয়ে আসতেছিল। তো হঠাৎ করে দেখে যে 3 জন নারী অবয়ব এই গাছের উপরে দাঁড় হয়ে আছে এবং তার দিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। দেখলো যে নারীগুলো অনেক সুন্দর। তো উনি দেখে কিছুক্ষণের জন্য থমকে গেলেন ওখানে, যে এত সুন্দর নারী এর আগে কখনোই দেখেননি তিনি। তিনি কিছুক্ষণ তাকিয়েছিল ওদের দিকে। তাকিয়ে থাকার পর হঠাৎ করে তার শরীরটা একটু ঝাঁকি দিয়ে ওঠার পর দেখলেন যে তিনি দাঁড়িয়ে আছে, উপরে কিছু নাই। পরে চোখের ভুল ভেবে তিনি চলে গেলেন। যাওয়ার কিছুক্ষণ পর তার বাসায় গেলেন। বাসায় থেকে 2-1 দিন থাকার কিছু আর হয়নি। তো পরে শহরে যখন ফিরে আসে, তো আসার পর তো মাসুদ ভাই প্রায় রাতে লক্ষ্য করতো যে রাত্রে যে কাজগুলো করতো তার বেশ কিছু কাজ কথা মনেই থাকতো না যে কি করতো। তো লক্ষ্য করতে করতে একদিন তার বাবাকে তিনি সব কিছু জানায় যে এরকম আমি রাত্রে কিছু পড়লেও বা আশেপাশে কিছু চলাফেরা বা কথাবার্তায় আমার কিছুই খেয়াল থাকে না। তো তার বাবা বলল যে হয়তো রাত্রে ঘুম ভালো মতো হয় না, এই জন্য আর কি। তখন মাসুদ ভাই যদিও একটু সন্দেহ ছিল যে তার সাথে কিছু খারাপ কিছু করতে চলছে আর কি। আচ্ছা। তো তার কিছুদিন পর আবার রাত্রেবেলা হঠাৎ করে তার বাবা লক্ষ্য করলো যে মাসুদ ভাই রাত্রেবেলা 12টার ওই দিকে বের হয়ে রুম থেকে বের হয়ে ওয়াশরুমের দিকে গেল, কিন্তু 20-25 মিনিট হয়ে গেল, তিনি তাও আসতেছে না এখনো। তার বাবা পরে ওয়াশরুমের দিকে গিয়ে দেখে ওই মাসুদ ভাই নাই। পরে বাসার বারান্দা থেকে তাকিয়ে দেখে যে সামনে একটু ঝোপঝাড়ের ওখানে দাঁড়িয়ে তিনি কার সাথে যেন কথা বলছে। আওয়াজ শোনা যাচ্ছে না, কিন্তু মুখ নড়ানো দেখে বোঝা যাচ্ছে যে কার সাথে কথা বলতেছে। তো তার বাবা ওখানে তাকে একটা ঝাঁকি দিয়ে জিজ্ঞেস করে, তুই কার সাথে কথা বলতেছিস? কয়, আমি এখানে আসছি, আমি তো নিজেও জানি না আমি কার সাথে কথা বলবো। তোর বাবা তাকে ঘরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর তো তিনি ভাবে যে এর পেছনে নিশ্চয়ই একটা জিন লেগেছে। তো তিনি এটা ভালো কভারেজের সন্ধানে গ্রামের বাসায় যায়। তো গ্রামের বাসায় যাওয়ার পর তার সমস্যাগুলো আর বেড়ে যায় দিন দিন। আচ্ছা।
মানে তেনার পুরোনো স্মৃতিগুলো আর মনে থাকতো না আর কি, হুম, যেগুলো করতো কাজ ওগুলো একদম মনে হেরে যেত আর কি। জি, এমতো অবস্থায় তিনি তার বাবা একজন হুজুরকে খুঁজলেন আর কি, একজন ভালো হুজুরকে। তিনি হুজুরকে দেখালো যে হুজুর দেখেন আমার ছেলের এই সমস্যা, দেখেন আপনি কি করতে পারেন। আচ্ছা, তো হুজুর তার কোনো করতে পারলো, সমাধান করতে পারলো না। হুজুর বললো যে আমার দ্বারা সম্ভব না, ওরা খুব শক্তিশালী জিন, আমি এখানে কোনো কাজ করতে পারবো না, আপনি আরো ভালো ভালো কবরেজ দেখেন। হুম হুম, আচ্ছা, তো একজন কবিরাজকে দেখানো হলো, তিনি বললেন যে আপনার ছেলের উপরে একটা কালা জাদু করা হয়েছে, হুম, আপনার আত্মীয়র মধ্যে এটা কেউ করেছে, যে আপনার ছেলে একটু পড়াশোনায় ভালো, এই জন্য আপনার কিছু ঘনিষ্ঠ আত্মীয় আছে যা এটা দেখতে পেতো না, হুম, ওরা হিংসা করতো যে আমাদের ছেলেমেয়ে আছে, ওরা ভালো পড়াশোনা করতে পারে না, এ এত ভালো রেজাল্ট কেমনে করে। আচ্ছা, তো এর স্মৃতিশক্তি দুর্বল করার জন্য একে কালা জাদু করা হয়েছে। হুম হুম, তো হুজুর কিছুদিন সময় নিলেন যে আমার কিছুদিন সময় লাগবে এগুলো খুঁজে আচ্ছা। বের করতে, যে এখানে কিছু তাবিজ করা হয়েছে, তো এগুলো গোপনে কোনো জায়গায় লুকিয়ে রাখা হয়েছে, এগুলো আমাকে খুঁজে বের করতে হবে। তো ওই যে প্রথম যে বট গাছে যে দাঁড়াছিল সন্ধ্যায় সেখানে, তো ওই গাছের গোড়া খুঁড়ে 135টার মতো তাবিজ পায়। আচ্ছা, প্রত্যেকটা তাবিজে মাসুদ ভাইয়ের নাম লেখা ছিল, হুম হুম, আর কিছু আরবি অক্ষরে লেখা ছিল। হুম, তো ওগুলো নিয়ে নষ্ট করে ফেলে। তো ওর বাবা ভাবে যে গল্প এখানে হয়তো বা শেষ, আর কিছু ঘটবে না। হ্যাঁ, হুজুর কিন্তু জিনগুলোর বিষয়ে কিছুই জানতো না, হুজুর ওগুলোর খোঁজ খবরই নেয়নি। তো পরে জিনগুলো আবার সমস্যা শুরু করে দেয়। একদিন রাত্রেবেলা ঘুমাইছে, সকালে উঠে দেখে তার হাতে দুইটা ছিদ্র, আচ্ছা, মানে সাপে কাটলে যেমন হয় আর কি। আচ্ছা, তো দুইটা ছিদ্র তার শরীরে প্রচণ্ড ব্যথা করতেছে। হুম হুম, তো তার বাবাকে দেখালো যে আমাকে সাপে কাটছে মনে হয়, ডাক্তার দেখার লাগতো। তো ডাক্তার বললো না, এটা সাপে কাটে নাই, হয়তো বা কোনো কিছুর মাধ্যমে আপনার হাতে একটু হুম, আঘাত পেয়েছেন। তো হুজুর, তো মাসুদ ভাইয়ের বাবা পরে কিছু করে নেই, ওষুধের দোকান থেকে কিছু ব্যথার ওষুধ নিয়ে এসে তাকে দেয় খাওয়ার জন্য। হুম, খাওয়ার জন্য দেয়, উনি খায় 2-1 দিনে সুস্থ হয়ে যায়। আচ্ছা, তারপর ওই মেয়ে জিনগুলো ছিল না, ওগুলো আস্তে আস্তে তার স্বপ্নে আসা শুরু করে হুম হুম, যে আমরা তোমার কোনো ক্ষতি করব না, আমরা 3 জন আছি, 3জনই তোমাকে পছন্দ করি, আচ্ছা, তুমি দেখতে অনেক সুন্দর, তো আমরা তোমার প্রথমবার দেখে তোমার প্রেমে পড়ে গেছি আর কি, হুম। এরম কথা বলে। ওকে, তো মাসুদ ভাই হঠাৎ করে স্বপ্ন ভেঙে যায়, তিনি স্বপ্নভাবে ওটা উড়িয়ে দেন, হুম যে ভাবেন এরকম আবার কিছু হয় নাকি। তিনি জুন ভিতরে বিশ্বাস করতেন না, যে এই জন্য। হুম হুম, তো পরবর্তীতে যখন সামনাসামনি আসা শুরু করে ওনার, হ্যাঁ, হঠাৎ করে সামনে আসতো সুন্দরী মেয়ে, আচ্ছা, তো ওনারও ভালো লাগতো, কিন্তু ওনার যে ভেতরে ভেতরে অনেক ক্ষতি করতেছিল উনি এটা বুঝতে পারেনি। ভালো জিনগুলো যে তবুও ভালো ছিল, কিন্তু ভেতরে ভেতরে যে তার অনেক শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল, তিনি ওটা বুঝতে পারেননি, দিন দিন রোগা হয়ে যাচ্ছিলেন। হুম হুম, তো এমতো অবস্থায় তার বাবা হলো আবার একটা কবিরাজ ডাকার সিদ্ধান্ত নিলেন। হুম তো ওই কবিরাজটা করলো কি, মাসুদ ভাইকে নিয়ে এটা আসনে বসানোর পর তার উপর জিন ভরণ দিল। তো জিনটা আস্তে আস্তে সব খুলে বললো যে ওই যখন গ্রামের বাসায় প্রথমবার যায়, তো আমরা দেখার পর ওকে পছন্দ করে ফেলি। আচ্ছা, ওই জিনটা বলেছিল? হ্যাঁ, আচ্ছা, জিনটা আচ্ছা, বলেছিল। হুম, হুম, পছন্দ করে ফেলি, ওকে আমরা ছাড়বো না, আর আপনি ছাড়াতে চেষ্টা করেন না, না হলে আপনার ক্ষতি করবো আমরা। আচ্ছা, বুঝতে পেরেছি। হুম হুম, তো হুজুর সেই দিন ওই হুজুরের দ্বারা সম্ভব হয় না যে জিনগুলোকে সারানোর। পরবর্তীতে ওনারা শহরে আসার পর ওখানকার একটা স্থানীয় মসজিদের হুজুর আছে, তো হুজুরকে ওনারা দেখানোর পর হুজুর বলল যে আমার বেশ কয়েকদিন সময় লাগবে, কিছু আমাকে জোগাড় করতে হবে, অনেক সরঞ্জাম যেগুলো জিনগুলোকে সারাতে কাজে লাগবে। পরে কিছুদিন সময় নেওয়ার পর তো হুজুর ওনার বাবাকে একদিন রাত্রে বলে যে আপনার ছেলেকে নিয়ে আমার বাসায় আসুন। তো ওনার বাসায় যাওয়ার পর বলে যে আপনি ওই ঘরে যান, আপনার ছেলেকে আমার সাথে রাখেন। আচ্ছা, তো একটা গোল বৃত্তের মাঝখানে
মাসুদ ভাইকে বসিয়ে হুজুর বলতে থাকে, সূরা কালাম পড়তে থাকে। পড়তে পড়তে তার উপর জিন ভরণ হয়। তো ভরণ হওয়ার পর তিনি জিজ্ঞাসা করে যে তুই কে আর কেন ধরেছিস? বলল যে আমরা 3 জন জিন মেয়ে, আমরা পড়ি, ওকে পছন্দ করেছি, আমরা ওকে ছাড়বো না, আপনি যাই করুন আমরা ওকে ছাড়বো না। বলে তোরা ছাড়বি না, তাহলে দেখ তোদের কী অবস্থা করি আমি। তখন হুজুর দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে কিছু সূরা পড়ছিল, পরে 3টা বোতল নিল, বোতল নিয়ে বোতল 3টাকে 3 জায়গায় রেখে দোয়া পড়তে পড়তে দেখে যে 3টা বোতলের ভিতরে 3টা সাদা সাদা ধোয়া দেখা যাচ্ছে। তো তিনি তার বাবাকে ডাক দিলেন, মাসুদ ভাইয়ের বাবাকে বললেন যে জিনকে বন্দি করা হয়েছে, তো ওরা আর কোনো ক্ষতি করতে পারবে না। তো ঘটনাটা এখানে শেষ হলে পারতো, কিন্তু না। তো ওই বোতল 3টাকে একটা কবরস্থানে পুঁতে দিয়ে আসা হয়। তো তারপর মাসুদ ভাইয়ের তো স্বাভাবিক অবস্থা, আর কিছু তার সাথে আর ঘটে না। তো অনেকদিন পর দেখতে দেখতে তার আর ভালো লাগে না, ওই যে পরিদূরের সাথে সময় কাটাতো, রাত্রে গল্প করতো, অনেক মিস করা শুরু করে দেয় ওদেরকে। তো উনি কী কাজ করে, একজন হুজুরকে ধরে বলে যে হুজুর এইরকম অবস্থা, আমার সাথে 3টা জিন থাকতো, তো শারীরিক কিছু ক্ষতি হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছিলাম দিন দিন, ওই জন্য আমার বাবা মা হুজুর ডেকে ওই জিনটাকে 3টাকে বন্দি করে রাখে, কোনো অবস্থায় কি ওদেরকে ছাড়ানো যায় না। হুজুর বলে যে এখানে ছাড়ানো যাবে, কিন্তু তোমার ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি আছে। কয় না, ওরা আমার ক্ষতি করবে না, আমার দীর্ঘ বিশ্বাস আছে। তো উনি হুজুরের কাছ থেকে কিছু দোয়া শিখে ওই কবরস্থানে গিয়ে বোতলগুলোকে আবার করে জিনগুলোকে মুক্ত করে দেয়। পরে জিনগুলোকে মুক্ত করে দেওয়ার পর তো জিনগুলো ওর সাথেই থাকতো। ও ভার্সিটিতে পড়াশোনা যখন লাইফে গেল, তখন প্রতিদিন ও জিনগুলো রাত্রেবেলা একবার করে আসতো, এসে রাত থাকতো, ভোরের সময় বলতো যে জানলা লাগিও না, আমরা ভোরের সময় আবার জানলা দিয়ে চলে যাব, জানলা লাগালে তো আমরা আর বের হতে পারবো না ঘর থেকে। তো এরকম করে চলছিল। তো একদিন হলো মাসুদ ভাই হলো গ্রামের বাসায় আসছে আর কি, ভার্সিটি ছুটি। তো গ্রামের বাসা আসার পর তাই তিনি হলো গাইবান্ধা বাস স্ট্যান্ড থেকে মানে যাত্রা দিবেন আর কি ঢাকার উদ্দেশ্যে, ভার্সিটির উদ্দেশ্যে। আচ্ছা। তো তার সামনে এক্সাম ছিল, তো কিছু টাকা পয়সা লাগতো ভার্সিটির জন্য। তো উনি টাকা পয়সা নিয়ে বাসে উঠছে, বাস পার হচ্ছে, রংপুর পার হয়ে অনেক দূর গেছে, ঢাকার কাছাকাছি। তখন ওই পরি 3টা আসলো, আসিয়ে বললো যে তুমি নামো, আমরা তোমাকে এক জায়গায় ঘুরতে নিয়ে যাব, আমাদের দেশে ঘুরতে নিয়ে যাব। তো বললো না, আমার যাওয়া সম্ভব না, আমার এক্সাম আছে কালকে, তো এরম ফিস জমা দিতে হবে কালকের মধ্যে। তো বলে সমস্যা নাই, আমরা তোমাকে কাল ভোরের পরে তোমাকে আমরা ভার্সিটিতে পৌঁছে দিয়ে আসবো। আচ্ছা। তো অত রাতে তিনি বাস থেকে নামিয়ে আশেপাশে আর কোনো গাড়ি পান না। পরে একটা পিক আপ দেখেন, পিক আপটা ভাড়া করেন, 10,000 টাকার মতো ভাড়া করে ওই পরিগুলো সহকারে তিনি পিক আপে করে আসেন, ব্যাগ দেন। তো ওই পরিগুলো বলে যে আমরা তোমাকে নদীর নিচ দিয়ে আমাদের দেশে নিয়ে যাবো আর কি। আচ্ছা। তো পিক আপে আস্তে আস্তে অনেক গল্প পরিদের সাথে গল্প করতে করতে আসলো। যখন গাইবান্ধা আসলো, আসার পর বালাসি যে নদীর নিচ দিয়ে ওদের দেশে নিয়ে গেল। তো ওদের দেশে যখন নিয়ে গেল, দেখে যে চারপাশে একদম চকলেটের সাগর, অনেক খাবার, মানে গাছে খাবার ঝুলে আছে এমন অবস্থা, ফলমূল দিয়ে ভরা চারপাশে। তো ওখান থেকে ওনার মাসুদ ভাই খাবার নিয়ে খাচ্ছিল। তো খাবার নিয়ে খাওয়ার পর ওখানে ওদের মানে দেশটা আর কি ঘুরলো কিছুক্ষণ, ঘোরার পর তারপর পরিগুলো ওনাকে আবার ভার্সিটিতে নিয়ে ওখানে নিয়ে গেল আবার, যেখানে পড়েন ঢাকা ভার্সিটিতে। তো ওখানে নিয়ে যাওয়ার পর তো সেই দিনের মতো জিনগুলো চলে গেল। আচ্ছা। যাওয়ার পর তার কিছুদিন পর মাসুদ ভাই একটা টিউশনি পড়াতো, বাসায় বলতো যে আমি একটা টিউশনি পড়াই, কিন্তু তিনি পড়াতেন না। মানে 2টা ছাত্র ছিল, যে একটা প্রাইভেট ঠিক হচ্ছিল 6,000 আর একটা 4,000। তো 10,000 বাসায় আগে 10,000 টাকার কথা বলছিল। তো ওরা অনেক গরিব ছিল দেখে মাসুদ ভাই ভাবলো যে এদের থেকে টাকা নেওয়া ঠিক হবে না মনে হয়। তো মাসুদ ভাই
তো ওদের ফ্রি টিউশনে করাতো। তখন আচ্ছা। জিনগুলো বললো যে সমস্যা নাই, প্রতি মাসে আমরা তোমাকে 10,000 টাকা করে দিব, যেটা তুমি কিছু নিয়ে রেখে নিজের কাছে বাকিটা বাসায় দিয়ে দিবা। তো আচ্ছা। এরকম চলতে চলতে এক মেয়েকে টিউশনে পড়াতে পড়াতে এক মেয়ের সাথে তার হলো প্রেম হয়ে যায় আর কি। আচ্ছা। তো তখন সামনে ঈদ, তো সেভাবে মেয়েটাকে একটা শাড়ি দিবে, তার কাছে মাত্র 500 টাকা। তো জিনগুলোকে বলে তো সমস্যা নাই, আমরা তোমাকে শাড়ি কেনার টাকা দিব। তো জিনগুলো তাকে টাকা দেয়, শাড়ি কেনার 6,000 টাকার মতো দেয়। ও তিনি একটা শাড়ি কিনে ওই মেয়েটাকে গিফট দেয়। আচ্ছা। গিফট দেয়, দেওয়ার পর ওদের মধ্যে কিছু কথাবার্তা হয়, মাসুদ ভাই আর ওই মেয়েটা যার সাথে রিলেশন করতো। কথাবার্তা হওয়ার পর মাসুদ ভাই বাসায় চলে আসে, এসে জিনগুলোর মধ্যে চলে যায় ওদের দেশে ফিরে। তো পরবর্তীতে কিছুদিন জিনগুলো আসে না, অনেকদিন আসতো না মাসুদ ভাইয়ের কাছে। তো হঠাৎ করে দীর্ঘ 1-1.5 মাস পর হঠাৎ করে দেখা করতে আসছে। তো তখন মাসুদ ভাই জিজ্ঞেস করলো, তোমরা কেন আসো না আমাদের সাথে দেখা করতে, আমার সাথে দেখা করতে? তখন জিনগুলো বলল যে আমাদের এরকম আসা সম্ভব নয়, আমরা প্রতি মাসে একবার করে তোমাকে দেখতে আসবো। আচ্ছা। প্রতি মাসে একবার, যে মাসের শেষ দিনে রাত্রে 12টার দিকে আসবো, তুমি জানলা খুলে রাখবা, আমি আসিয়ে দেখা করে চলে যাব, কথাবার্তা গল্প করে চলে যাব। আচ্ছা। তো এই ছিল ঘটনা। তো এরকম ভাবেই চলতেছে, এখনো আসে, মানে এখনো ওনার সাথে আছে সেই এখনো আসে। জিনগুলো। আচ্ছা। যাই হোক, আমরা আবির ভাইয়ের থেকে বেশ চমৎকার একটা ঘটনা শুনলাম। প্রিয় লিসেনার, আপনারা যেখান থেকে শুনছেন, এই মুহূর্তে ভূতবালা চলছে। আমি রাতুল আছি আপনাদের সাথে। আপনাদের কার কাছে কেমন লাগছে আজকের ঘটনাগুলো, আপনি চাইলে এই মুহূর্তে আমাদের লাইভের কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছি অসংখ্য লিসেনার আমাদেরকে তাদের মতামতগুলো জানাচ্ছেন। লিখেছিলেন আমাদেরকে জান্নাত বাপ্পি, উনি লিখেছেন বেশ ভয় লাগছে। আকাশ মিয়া লিখেছেন, উনি গাইবান্ধা পাসপোর্ট অফিসের পাশ থেকে লিখেছিলেন আমাদেরকে আকাশ মিয়া আবারও, যে আচ্ছা আচ্ছা ওকে ফাইন। সোয়েব বিন কাউসার লিখেছেন যে রেডিও সারাবেলার অনুষ্ঠান ভূতবেলা শুনছি। আর যে সাজ্জাদ ছিলেন আমাদের সাথে, উনি লিখেছেন নাইস প্রোগ্রাম। লিখেছিলেন আমাদেরকে শিলা সরকার, ভাইয়া আমার পরিবারের সবাই মিলে, আচ্ছা উনি শুনছেন ফকিরহাট থেকে, সবাই মিলে শুনছেন, পরিবারের সকলের জন্য অনেক অনেক শুভকামনা। লিখেছিলেন আমাদেরকে মুসলিম উদ্দিন, আচ্ছা আচ্ছা ওকে ফাইন। মোফাজ্জল হোসেন লিখেছেন যে অনেক সুন্দর লাগছে, সপ্তাহে 2 দিন হলে অনেক ভালো হতো, এবং আর 3 ঘন্টা হলে বেশ ভালো হতো। বাহ, আর কিছু বলেন যে মানে আচ্ছা ফাইন। লিখেছিলেন আমাদেরকে এমডি রাজ, আচ্ছা ওকে ফাইন। দেখতে পাচ্ছি মানিক মৎস্য খামার থেকে মানিক ভাই ছিলেন আমাদের সাথে। আজকের ঘটনাগুলো অনেক বেশি ভয়ানক ছিল। মানিক ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আছি শেষ পর্যন্ত ইনশাল্লাহ, এমনটি জানিয়েছেন। হারুরা জিন ছিলেন আমাদের সাথে। আচ্ছা আচ্ছা মুসলিম উদ্দিন, আচ্ছা লিখেছিলেন বুশরা, আচ্ছা উনি জানতে চেয়েছেন সত্য নাকি মিথ্যা ঘটনা। বিশ্বাস করা না করা সম্পূর্ণ আপনার ব্যাপার, রাসেল ভাইয়ের বাসায় বললাম। লিখেছিলেন যে আচ্ছা ভাই ভালোই গল্প বলতে পারেন, আচ্ছা ভাইয়ের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। লিখেছিলেন আমাদেরকে নয়ন ভাই, উনি ভূতবেলা শুনছেন এবং কিছু একটা আওয়াজ শুনলে উনি বেশ ভয় পাচ্ছেন, বেশ ফাঁকা একটা সরু রাস্তা দিয়ে নিজ বাসায় ফিরছেন। আচ্ছা আচ্ছা খুব ভালো হচ্ছে, এমনটাই জানতে চেয়েছেন। ইমতিয়াজ এমনটি বলেছেন আর কি, জানতে চাননি। ইমতিয়াজ খান লিখেছেন যে একা রুমে বসে শুনছেন এবং বেশ ভয় লাগছে। তৃতীয় ঘটনাটা অসাধারণ লাগলো লিখেছেন একজন। আচ্ছা লিখেছিলেন আমাদেরকে নাহিদ হাসান জাহিদ, উনি লিখেছেন যে আমি বাইপাইল থেকে আছি শেষ পর্যন্ত, অনেক অনেক শুভকামনা আপনার জন্য। লিখেছিলেন আমাদেরকে সীমান্ত ইসলাম। সোয়েব বিন কাউসার লিখেছেন আবির ভাইয়ের ঘটনাটা বেশ ভালো লাগলো। আচ্ছা দুজন ভাইয়া, আমরা দুজন আচ্ছা চোখে আধো ঘুম নিয়ে শুনছি জান্নাত এবং বাপ্পি। আপনাদের প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা। আপনারা প্রতি বৃহস্পতিবার আমাদের ভূতবেলায় শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকেন। সেই সাথে যারা যারা আমাদের সাথে মানে আমি বলতে গেলে সবাই আমাদের সাথে থাকেন। ফেসবুকে আমরা খুব লিমিটেড একটা সংখ্যাকে দেখতে পাই মাত্র যারা ভূতবেলা শোনে, অথচ অসংখ্য লিসেনার আছেন যারা আমাদেরকে শুনে থাকেন অফলাইনে আমাদের ফ্রিকোয়েন্সি 98.8 FM এর মাধ্যমে। তো প্রত্যেকের জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। এবং আপনাদের কাছে যদি সবচেয়ে ভয়ঙ্কর কোনো ঘটনা থেকে থাকে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনি যদি সরাসরি আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে পারেন একটি নাম্বার। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 01713484465। আর আপনি যদি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, সেক্ষেত্রে আমাদেরকে মেইল করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabelar@gmail.com।
আমি আর কথা বাড়াতে চাই না, আমি সাজ্জাদ ভাইকে আমন্ত্রণ জানাতে চাই। এবং তার আগে আমি আরেকটা কথা আপনাদেরকে, ছোট্ট একটা স্টোরি আপনাদের সাথে শেয়ার করতে চাই ততক্ষণে। যে আমি গত 3 দিন আগে কোনো একটা জায়গায়, বোয়ালি নামক একটা জায়গায় গিয়েছিলাম, বুড়াইল, তালুক বুড়াইল নামক একটা জায়গায়, যে কোনো একটা কাজে গিয়েছিলাম। আমার সাথে একটা টিম ছিল, সেই টিমে কয়েকজন সদস্য ছিলেন, আমরা মোট 4 জন গিয়েছিলাম। সেই যাওয়ার পথে ওখান থেকে ফিরে, কাজ শেষ করে যখন ফিরে আসছিলাম, তখন একটা স্টোরি আমি শুনি। স্টোরিটা যিনি আমার সাথে শেয়ার করেছেন তার নাম পরিচয় কিচ্ছু বলছি না। উনি একজন, ওনার বাসা পূর্বপাড়ায়, মুন্সিপাড়ায়। তো যাই হোক, উনি যেভাবে বলেছেন আমি সেভাবে যতটুকু মনে আছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আচ্ছা, ঘটনাটা মোটামুটি 2000 সালের আশেপাশে, এমন একটা সময়। ওনার বাবা একটা কোম্পানিতে জব করতেন, যে কারণে ওনার একটা সাইকেল ছিল, সেই সাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় যাতায়াত করতে হতো। এবং আপনারা সকলেই জানেন যে সে সময়টাতে আসলে যানবাহন খুব একটা ছিল না, এবং রাস্তাঘাটের অবস্থাও আমাদের বাংলাদেশে খুব একটা ভালো ছিল না। এবং বেশ গ্রামের মধ্যেই গিয়েছিলেন, সকালে যেতেন এবং সন্ধ্যার মধ্যেই ফিরে আসতেন। তো কোনো কারণে সেই দিনটাতে ওনার বাবার ফিরতে একটু লেট হয়ে যায়। তো যাই হোক, উনি রাস্তা দিয়ে ফিরছেন, আকাশটা বেশ পরিষ্কার ছিল, চাঁদনি রাত ছিল, চারপাশে সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছিল। এবং আরেকটা বিষয় উনি শেয়ার করেছেন যে সেই সময়টাতে গ্রীষ্মকাল ছিল এবং ধান কাটার আগ মুহূর্তে ছিল। মানে আশেপাশে যে পাথারগুলো ছিল সেখানে নাকি ধানি জমিগুলোতে আসলে ধান পেকে গেছে, একদম সোনালি ধান দেখা যাচ্ছিল এবং চাঁদের আলোয় বেশ ঝলমলি লাগছিল। যারা এরকম পরিবেশে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে থাকবেন তারা জেনে থাকেন যে এই সময়টাতে কত সুন্দর একটা পরিবেশ বিরাজ করে। তো এমন পরিবেশে উনি আসলে হাঁটছেন না, সাইকেল নিয়ে যাচ্ছেন। তো কিছু দূর পরে যাওয়ার পরে, এবং রাস্তাটা বেশ ফাঁকা এবং বেশ লম্বা, আশেপাশে দুই সাইডে খুব একটা গাছ নেই বললেই চলে। কিছু দূর পর পর ছোট ছোট কিছু মানে ঘাস রয়েছে দুপাশে, এবং রাস্তার দুপাশে বেশ বিস্তীর্ণ ধানি জমি। তো কিছু দূর যাওয়ার পরে ওনার কাছে মনে হচ্ছে যে সাইকেলটা কেমন যেন পেছন থেকে আটকে যাওয়ার মতো একটা কিছু হয় ওনার সাথে। মনে হয় যে পেছন থেকে কেউ যেন টেনে ধরেছেন। তো ব্যাপারটা উনি স্বাভাবিক ভাবেন যে হয়তোবা ভুলক্রমে ওনার কাছে মনে হচ্ছে যে হয়তো এটা ভুল, আমার মনের ভুল। তো এইভাবে উনি সাইকেল থেকে নেমে পড়েন এবং আবারও কিছু দূর সাইকেল চালিয়ে যান। এবং সামনে চালিয়ে যেতে যেতে একটা সময় ওনার সাইকেলের চেনটা মানে কেমন যেন লক হয়ে যায়। এমন পরিস্থিতিতে উনি বেশ বিপদে পড়েন। এবং সেই সময় আসলে আমাদের কারোর কাছে স্মার্টফোন ছিল না, এবং সাইকেলে একটা লাইট থাকতো, যেমন যেটাকে আসলে ওই যে নিয়ন বাতির একগুলো চাকার সাথে ঘর্ষণের ফলে একটা যে আলো তৈরি হতো, আপনারা জানেন কিনা জানি না। তো এইরকম একটা লাইট ছিল, কিন্তু যেহেতু সাইকেলটা বন্ধ, সেই অবস্থায় কোনোভাবেই আলো জ্বলার কথা নয়। এবং উনি আসলে যে কীভাবে ঘুরিয়ে দেখবেন পেছনে যে সাইকেলের চেনে কী হয়েছে বা কী আটকে গেছে, উনি সেটি কাজটি করতে পারছিলেন না। এমন সময় উনি সিদ্ধান্ত নিলেন যেহেতু বাসায় ফিরতে হবে এবং অনেক রাত হয়ে যাচ্ছে, তো এই জায়গা থেকে উনি সিদ্ধান্ত নেন উনি এই জায়গা থেকে হেঁটেই বাসায় ফিরবেন সাইকেলটাকে ধরে ধরে। তো যাচ্ছেন একটা সময় পর সেই রাস্তার মাঝখানে দেখবেন যে বেশ লম্বা রাস্তা, এবং দুপাশে যদি বিল থাকে, বিল পরিমাণ বা বিশাল পরিমাণ জমি জমা থাকে, তার দেখবেন উঁচু উঁচু কিছু ব্রিজ থাকে, আগে আমরা যেগুলো দেখতাম। সেই ব্রিজ মতো একটা জায়গা আছে, সেই ব্রিজটা ক্রস করেন এবং নামার পরেই উনি দেখলেন যে একটু উঠি সাইকেলে, যে দেখি চেনটা ঠিক করা যায় কিনা। অনেক চেষ্টা করলেন কিন্তু সাইকেলের চেন ঠিক হলো না। তো কিছু দূর যাওয়ার পর হেঁটে হেঁটে ওনার কাছে মনে হচ্ছে যে সাইকেলটা ওনার কাছে এবার হালকা মনে হচ্ছে। মানে এটা কোন অর্থে উনি বললেন যে উনি সাইকেলটা হাতে ধরে আছেন, কিন্তু সাইকেলটা মাটি দিয়ে চলার কথা, চাকা কিন্তু চলছিল, কারণ মাটিতে নিয়ে গেলে তো চলবেই। তো ওনার কাছে মনে হচ্ছে সাইকেলের ওজনটা ধীরে ধীরে কমে যাচ্ছে। অবাক হয়ে গেলেন যে এটা কি মনের ভুল নাকি, ওনার হাত অবশ হয়ে গেল। তো কিছু দূর এভাবে হাঁটছেন, একটা সময় পর ওনার কাছে মনে হচ্ছে একদমই সাইকেলের ওজন লাগছে না, এবং ওনার হাতটাই মানে মনে হয় যে শূন্যের উপর ভেসে আছে এরকম। তো উনি সেই মুহূর্তে চাঁদের আলোয় খেয়াল করলেন, মানে উনি বিভিন্ন দোয়া জানতেন কিন্তু। তো যাই হোক, উনি নিচের দিকে যখন খেয়াল করেন দেখলেন যে ওনার সাইকেলটা মাটি থেকে মিনিমাম হাঁটু পরিমাণ উঁচু দিয়ে ভেসে ভেসে যাচ্ছে। কী ব্যাপার? এই দৃশ্য দেখে উনি তো একদম চমকে ওঠেন এবং সঙ্গে সঙ্গে সাইকেলটা হাত থেকে ফেলে দেন। এবং ফেলে দেওয়ার পরে যেমনটি হয়, সাইকেলটা এমনভাবে পড়ে গেছে, এবং মানে পড়ে যাওয়ার পর একা আবার সাইকেলটা আবার উঠে দাঁড়ায় ওখানে, অথচ সাইকেলে তখন কোনো স্ট্যান্ড করা ছিল না। তো এই দৃশ্য দেখে ওনার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে যায়, এবং
এরপরে উনি আসলে এতটা ভয় পেয়ে যান, উনি ভাবেন যে সাইকেলটা সেখানে রেখেই তিনি সেখান থেকে চলে আসবেন। তো এভাবে উনি যে যতটুকু দোয়া জানতেন মানে সেগুলো উচ্চারণ করার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবে ওনার মুখ থেকে কোনো শব্দ বেরোচ্ছে না। এবং ততক্ষণে সাইকেলটা একা একা দাঁড়িয়ে আছে, অথচ দুপাশে কোনো স্ট্যান্ড ছিল না। আপনারা জানেন সাইকেলের স্ট্যান্ড সাধারণত এক পাশে হয়, বাম পাশে, অথচ ওনার স্ট্যান্ড সাইকেলে মানে সোজা করা ছিল, নামানো ছিল না, সাইকেলটা একা একা দাঁড়িয়ে আছে। এটা কি কোনোভাবেই সম্ভব যে রাস্তায় কোনো মানুষ নেই এবং আশেপাশে কোনো সাপোর্ট নেই যে সাইকেলটা দাঁড়িয়ে থাকবে? সাইকেল চলন্ত অবস্থায় সোজা যেতে পারে, কিন্তু দাঁড়ানো অবস্থায় কখনোই একটা সাইকেল সোজা হয়ে দাঁড়ায় থাকবে না স্ট্যান্ড ছাড়া। তো এই দৃশ্য দেখে উনি প্রচণ্ড ভয় পেয়ে যান এবং ভাবে যে যেহেতু বাসা থেকে অনেকটা দূরে অবস্থান করছেন, আবার সেই সময় একটু অবস্থাও একটু খুব একটা ভালো ছিল না এবং সাইকেল খুব মূল্যবান একটা জিনিস ছিল, তো উনি চাচ্ছিলেন না যে কোনোভাবে সাইকেলটাকে রেখে এখান থেকে যেতে। কিন্তু পরিস্থিতি এমন দিকে যায় যে সেই মুহূর্তে উনি একটা উটকো, একটা পচা বীভৎস একটা গন্ধ ওনার নাকে পান এবং আশেপাশে বেশ ঠান্ডা পরিবেশ ছিল। আপনারা জানেন রাত্রেবেলা গ্রীষ্মকালে ফাঁকা মাঠে ঠান্ডা বাতাস পাওয়া যায়, সেই মুহূর্তে ওনার গায়ে একটা গরম বাতাস লাগে। উনি প্রচণ্ড ভয় পেয়ে যান এবং সেই মুহূর্তে উনি আসলে দোয়া পড়তে শুরু করেন, যে উনি যতটুকু দোয়া জানতেন সেগুলো পড়া শুরু করেন। তো একটা সময় পর ওনার কাছে মনে হয় যে সাইকেলটা একা একা মাটিতে পড়ে গেল। মানে উনি বেশ অবাক হয়ে গেলেন যে এটা আসলে কীভাবে কী হচ্ছে ওনার সাথে, উনি কিছুই বুঝতে পারছে না। এবং উনি যখন জোরে জোরে দোয়া পড়তে শুরু করেন এবং আজান দিতে শুরু করেন, সেই মুহূর্তে ওনার কাছে মনে হচ্ছে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু সামনে পেছনে আশেপাশে যেদিকে দেখবেন যে চাঁদের আলোয় খুব ফাঁকা পরিবেশ। এবং সেই মুহূর্তে উনি একটা কানে একটা শব্দ শুনতে পান, মনে হচ্ছে যে কেউ যেন দৌড়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছে। এবং পালিয়ে কোন দিকে যাচ্ছে, যে রাস্তার পাশে যে ধানি জমিগুলো আছে সেই জমির মাঝখান দিয়ে, মানে কেউ যদি পাকা ধানের মধ্যে দিয়ে প্রত্যেকটা ধানের সাথে আরেকটা ধান যখন ঘর্ষণ লাগার ফলে যে শব্দ তৈরি হয়, এমন একটা পরিস্থিতি বিরাজ করছিল ওখানে। উনি বুঝতে পারেন যে, এবং উনি তাকিয়েও নিজ চোখে দেখেন যে সেই ধানি জমিগুলো, সেই ধানগুলো আসলে নড়ছে এবং মনে হচ্ছে যে রাস্তা থেকে নেমে কেউ একজন দৌড়ে দৌড়ে সেই জমির মধ্যে দিয়ে সেখান থেকে চলে যাচ্ছে। তো এই বিষয়টা দেখে উনি সেখানে আর একটুও দেরি করেননি এবং সেখান থেকে সাইকেলটা কোনো মতে উনি হাতে ধরে সোজা বাসায় দৌড় শুরু করে দেন। এবং সেখানে কিছুক্ষণ পর যখন উনি মেইন রাস্তায় আসেন এবং তারপরে ওনার সাথে আর তেমন কোনো সমস্যা হয়নি এবং সেদিনের মতো তিনি বাসায় ফিরে আসেন। এবং বাসায় ফিরে আসার পর কারোর সাথে কোনো কিছু শেয়ার করেন না, অথচ সেদিন রাত্রেবেলা থেকেই বাসায় ফিরতে ফিরতে ওনার প্রায় 3টা-4টা বেজে যায়। এবং বাসায় ফিরে উনি ওনার ওয়াইফকে তেমন কিছু না বলে উনি শুয়ে পড়েন সেদিনের মতো গোসল করে। এবং সেদিন রাত থেকে তার বিভিন্ন রোগ, মানে রোগ বলতে জ্বর আসে ওনার শরীরে প্রচণ্ড। তো এইরকম একটা স্টোরি ছিল ওনার, আমার সাথে শেয়ার করেছেন। এবং একদম বাস্তব একটি ঘটনা। ওনার আরও একটি ঘটনা আছে। ওনার বাবা একটা সময় জব করে যখন ফিরতেন বাসায়, সেই সময় রাস্তার নির্দিষ্ট একটা জায়গায় উনি একটা লাশ দেখতে পেয়েছিলেন, একটা ভ্যানের উপর শোয়ানো ছিল। তো যাই হোক, সেই স্টোরিটা আরেকদিন বলবো আপনাদেরকে। এই ঘটনাটি আপনাদের কার কাছে কেমন লেগেছে, আমি আসলে আপনাদের কমেন্টগুলো পড়তে চাই, বাট আসলে এই মুহূর্তে যেহেতু আমাদের সাথে সাজ্জাদ ভাই আছেন, তার কাছে শুনবো ঘটনা। আপনারা কিন্তু লিখে জানিয়ে দিতে পারেন যে আপনাদের কার কাছে কেমন লাগছে এই ঘটনাটি বা কেমন লাগলো। ভাইয়া, আমরা কোন ঘটনা শুনবো আপনার থেকে? সময় খুব কম। হ্যাঁ ভাইয়া, আমি একটা ঘটনা বলবো। এটাও আমার একটি কালেক্ট করার ঘটনা। এটা আমি আমার দাদুর কাছ থেকে শুনেছিলাম। হ্যাঁ, অবশ্যই। তো রাতুল ভাইয়া, আবারও আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে স্টোরি শেয়ার করার সুযোগ করে দেওয়ার জন্য। তো এই ঘটনাটি আজ থেকে প্রায় 5-7 বছর এইরকম প্লাস হবে ঘটে গেছে ঘটনাটি। এবং এই ঘটনাটি ইন দ্য মিন টাইম যে সময় ঘটনাটি ঘটে যাওয়া, সেই সময় আমার দাদুর এক ফ্রেন্ড ছিল। তখন উনি ইয়াং ছিল একটু, মানে এখন ওনার বয়স প্রায় চলে ৭৭ বছর বয়স। তখন এইরকম 40 কিংবা 45 বছর বয়স ছিল। আচ্ছা। তো উনি কাজের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ফ্রেন্ডদের সাথে ট্যুরে যেতে পছন্দ করতেন। এই কারণে ওনারা অনেক জায়গায় ভ্রমণ করেছেন, যেমন আপনার পাহাড়ি অঞ্চল, বিভিন্ন এরকম নিরিবিলি স্থানে। তো ওনারা 5 থেকে 6 জন ফ্রেন্ড ওনারা হবে মেবি। আচ্ছা। তো ওনারা গিয়েছিলেন একটি পাহাড়ি অঞ্চলে ঘুরতে, সিলেটের। তো ঘোরাফেরা করতে করতে ওনারা অনেকক্ষণ ঘোরাঘুরি করতে করতে ওনারা যখন রওনা দেওয়ার পর পৌঁছান প্রায় দুপুর 2টা নাগাদ এইরকম সময় হবে। এরপর ওনারা ঘোরাফেরা, খাওয়া দাওয়া, ওনার সঙ্গে খাবার দাবার কিছু নিয়েছিলেন এবং ওখানে একটা প্লেস ছিলেন যেখানে কিছু দোকানপাট ছিলেন, ওখান থেকে ওনারা খাবার কিনে খেয়েছেন। এইরকম কিছু ছিল, চা নাস্তা এরকম কিছু করেছিলেন। এইরকম করতে করতে যখন ওনারা ওখানে ঘুরতে ফিরতে প্রায় বেজে যায় 7টা থেকে 7:30। তো যেহেতু দিন
দিনের বেলাটা ছিল সেই সময় বড়, এই কারণে হচ্ছে তখন অন্ধকার হয়নি। হ্যাঁ। 6:30 থেকে 7টা প্রায় বাজে। জি। তো ওনারা ঘোরাফেরা করতে করতে প্রায় যখন সন্ধ্যা নাগাদ হয়ে যায় তখন ওনারা ভাবেন যে হচ্ছে হ্যাঁ সন্ধ্যা হয়ে গেছে, এখানে আর থাকা উচিত না, আমরা এখন রওনা দিই বাসার উদ্দেশ্যে। তো ওনাদের কাছে হাইস গার্ড ছিলেন তখন, হাইস গাড়ি ছিলেন, এই কারণে ওরা 5-6 জন সবাই মিলে গাড়িতে উঠলেন এবং ওঠার পর ওনারা যখন ওনাদের গাড়ি যখন রওনা দিয়ে প্রায় ওই পাহাড়ি অঞ্চল থেকে 1 থেকে 1.5 কিলোমিটার পথ অতিক্রম করার পরে ওনারা খেয়াল করেন আসলে আস্তে আস্তে গাড়িটার মানে প্রায় 100 থেকে 20 গিয়ারে চালাচ্ছেন গাড়ি, কিন্তু গাড়ি গতি অনেকটা কম, স্লো যাচ্ছে, গাড়ি এগোচ্ছে না। তখন ওনারা মানে আমার যে হচ্ছে দাদুর যে ফ্রেন্ড ছিল, আমি নামটা বলছি না, উনি হচ্ছে ওনার সাইডে গ্লাস দিয়ে সাইডে লক্ষ্য করেন যে হচ্ছে একটা কালো অবয়ব উড়তে উড়তে গাড়ির সঙ্গে চলছেন সাইড দিয়ে। তো এমন অবস্থায় উনি ওনার ফ্রেন্ডকে ডাকেন এবং বলেন দেখ ওইটা কি। এবং সেই সময় জায়গাটা কেমন একটা নিরিবিলি জায়গা সৃষ্টি হয়েছেন, রাস্তা জনমানব শূন্য, যেহেতু সিলেটি একটা গ্রাম অঞ্চল, পাহাড়ি অঞ্চল, এই কারণে কোনো গাড়ি ঘোড়া ছিল না সেখানে, রাস্তা পুরোই ফাঁকা, চারপাশে কুকুরের ডাক সেই সময় যখন গাড়িটি এগোচ্ছিল না এবং ছায়া অভাবটি যখন উনি দেখেছেন। তারপর উনি ভাবলেন যে ফ্রেন্ডদেরকে বলবেন, যখন ডাক দিলেন তখন দেখলেন যে আসলে ওনাদের আশেপাশে কোনো ছায়ামূর্তি নেই। তারপর আবারও ওনারা কিছু দূর যাওয়ার পর আবারও আমার হচ্ছে ওই দাদুর যে ফ্রেন্ড উনি আবারও লক্ষ্য করলেন যে হচ্ছে গাড়ির সাইড ওই কালো অবয়বটি উড়তে উড়তে হাওয়ায় ভাসতে ভাসতে আসছেন। তো উনি দেখার পর সাইডে আর ঘুরে না তাকিয়ে ফ্রেন্ডদেরকে ডাক দিয়ে বলেন যে বন্ধু দেখ ওইটা কি। তো ওনার ফ্রেন্ডদেরও চোখে পড়লো সেই সময় বিষয়টি দেখার পর ওনারা বুঝতে পারলেন ওনাদের চারপাশে ওই রকম কালো অবয়ব ছায়া 3 থেকে 4টি। এটা দেখার পর সবাই প্রচণ্ড ভয়, যাদের যে যতটুকু দোয়া পারছিল ততটুকুই পড়ছিল। তো একজন ওদের মধ্যে ভালো ছুরা জানতো, নামাজ কালাম পড়তো, উনি আবার সবাইয়ের গায়ে ফু দিয়ে দিচ্ছে, ছুরা পড়ছেন। তো এমন অবস্থায় অনেক কষ্টে গাড়ি এগোচ্ছিলেন না, তবুও অনেক ড্রাইভার কষ্টে গাড়ি চালাচ্ছিল ভয়ের মধ্য দিয়ে। তো বাসায় যখন ওনারা ফেরার পর ওনারা বলে রাখা ভালো যে সেই সময় বাসায় ফেরার পরে বাসায় কাউকে কিছু জানায়নি। এটা না জানানোর পর ওনাদের যে কয়জন ওনার ফ্রেন্ড ছিল সবার পরের দিন জ্বর চলে আসে। জ্বর চলে আসার পর সকালবেলা ঘুম বিছানা থেকে প্রায় উঠতে পারে না, এমন একটা অসুস্থতা। পরে ওনাদের যে বাবা মা ছিল ওনারা ডাক্তার দেখায়, কিন্তু আসলে সুস্থ হচ্ছিল না। 2-3 দিন পর জ্বর আপনি ঠিক হয়ে যায়। তারপরেও কিছু কিছু প্রবলেম ওনারা ফেস করে, যেমন আমার দাদুর ফ্রেন্ড এক রাত্রেবেলা র্যাকেট খেলতে গেছেন ওনাদের ফ্রেন্ডের সঙ্গে, এবং খেলতে খেলতে প্রায় 10:30 বেজে যায় রাত। তো ওনার অভ্যাসও ছিল যে রাত্রেবেলা লেট করে বাসায় যাওয়া, এবং এর জন্য বাবা মার কাছে অনেক বকুনিও খেত। তো কি করা যায়, 10:30 বাজে ফ্রেন্ডদের সাথে, মানে ওনাদের এলাকায় 3 জন ফ্রেন্ড ওনারা, তো একসাথে এক গাড়িতে আসছে। তো আসার সময় তাদের প্রথম যে ফ্রেন্ড ছিল উনি এক এলাকায় চলে গেলেন গাড়ি থেকে নেমে, এবং ওনারা এখন গাড়ির মধ্যে আছেন 2 জন। যেহেতু গ্রাম অঞ্চল, রিক্সাতে যাচ্ছিলেন। রিক্সাতে যাওয়ার পর হঠাৎ করে মানে অন্ধকার একটি রাস্তার মধ্যে দিয়ে ওনারা যাচ্ছিলেন, আশেপাশে শীতের দিন হয় বেশি একটা গাড়ি ঘোড়া ছিল না। তখন যে রিক্সাওয়ালা মামা ছিল ওনারা দেখছেন যে হচ্ছে এই পাশে গেলে মানে রাস্তার ডান সাইড দিয়ে গেলে আমার হচ্ছে দাদুর যে ফ্রেন্ড ছিল ওনার হচ্ছে বাসায় একটু তাড়াতাড়ি এসে যাবে, এবং ওই রিক্সাওয়ালা মামা যে পাশে গাড়ি নিয়ে যাচ্ছেন ওই পাশে গেলে অনেকটা ঘুরে গাড়ি থেকে নেমে আবার 5 থেকে 10 মিনিট হাঁটতে হবে ওনাকে। তো উনি বললেন যে মামা ওই পাশে না গিয়ে আপনি এই পাশে গেলে একটু আমার জন্য বেটার হয়। কিন্তু তার হচ্ছে যে আরেকজন ফ্রেন্ড ছিল, তার বাসা ছিল হচ্ছে ওই পাশে বাম সাইড দিয়ে। তো উনি ভাবলেন যেহেতু রিক্সাওয়ালা মামা বললো যে না ওই পাশে আমি যেতে পারবো না, এই পাশে আমার যেতে হবে, যদি আপনারা যেতে চান তাহলে চলেন, না হলে আমার রিক্সা থেকে নেমে যান। তখন উনি বাধ্য হয়ে বললো যে আচ্ছা ঠিক আছে, আমার ফ্রেন্ডকেও আমি নামিয়ে দিব এবং আমি 5-10 মিনিট নয় হেঁটেই বাসায় চলে গেলাম, কি এমন প্রবলেম হবে, কিছু হবে না। তো উনি যাওয়ার পর যেতে যেতে প্রায় 12:30+ বেজে যায়। একসাথে গল্প করতে করতে আড্ডা দিতে দিতে যায়, গিয়ে ওনার এক ফ্রেন্ড ওনার বাসায় মানে
ফ্রেন্ড হচ্ছে বাসায় ঢুকে যায় এবং হচ্ছে উনি একা একা বাসায় আসেন, আমার হচ্ছে দাদুর যে ফ্রেন্ড ছিলেন উনি একা একা বাসার দিকে রওনা দেয়। এমন সময় ওনাদের বাসায় ঢোকার আগে একটা গোরস্থান আছে যেখানে কোনো ওখানে একটা রড লাইট ছিল যেটা সোলার প্যানেলের সাহায্যে জ্বলতো। হুম হুম। তো আসার সময় হঠাৎ করে লাইটটা নিভু নিভু করছে, একবার জ্বলছে একবার নিভছে। এমন অবস্থায় দেখলেন যে হচ্ছে রাস্তার গোরস্থানের সাইডে কে যেন একজন গোঙাচ্ছে। আচ্ছা। তো যেহেতু একটা সীমানা, ছোট একটা প্রাচীর দেওয়া ছিল শুধুমাত্র, তো ওখানে লাফ দিয়ে উঠে দেখা যেত। তো উনি একটু ভাবলেন যে এখানে এত রাত্রে কে হতে পারে গোরস্থানের ভিতরে। তো উনি একটু মানে জানার একটু আকাঙ্ক্ষা হলো, এর কারণে উনি দেওয়াল অতিক্রম করে দেওয়ালের উপর উঠে দেখা শুরু করলো। দেখলেন যে একজন অবয়ব, কালো অবয়ব, অর্ধগলিত মানে একটা লাশ খাচ্ছে। উনি অন্ধকারের মধ্যে মানে যেহেতু জ্যোৎস্নার আলো একটু ছিল হালকা পাতলা, তখন তো শীতের দিন ছিল, জ্যোৎস্নার আলো ছিল না, তবু একটু মানে দেখা যেত হালকা পাতলা। তো দেখলো যে একটা কালো কি যেন একটা খাচ্ছে, সাদা একটা কাফন পরানো পেঁচানো। আচ্ছা। তো এটা দেখার পর উনি তো ভয়ে অবস্থা খারাপ, ওনার হাত পা প্রায় অবশ্যই আসছে। এমন অবস্থায় ওখানে যে লাশটি খাচ্ছিল যে অবয়বটি, উনি বলে উঠলো, ওই লাশটির মাথায় দেখলো যে হাত ঢুকিয়ে দিয়ে একটি মগজ বের করলো, মগজ বের করে বলল, কিরে খাবি নাকি, খেয়ে দেখ খুব মজা। তো এইটা দেখার পর উনি চিৎকার দিয়ে ওখান থেকে দৌড় শুরু করলো। তো এক পর্যায়ে দৌড়াতে দৌড়াতে দেখলো যে ওই অবয়বটি ওনার সঙ্গে সঙ্গে শূন্যে ভাসতে ভাসতে আসছে এবং বলছে, খেয়ে দেখ অনেক মজা, একবার খেলে বারবার খেতে চাইবি। তখন উনি এটি দেখার পর আরও জোরে চিৎকার দিয়ে আরও জোরে দৌড়াতে শুরু করেন এবং এক পর্যায়ে বাসার সামনে এসে মা বলে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান এবং বাসার সবাই বের হয়ে আসে এবং দেখে যে ওনার সন্তান সেন্সলেস হয়ে পড়ে আছে। এবং বাসায় নিয়ে গিয়ে বিছানায় শোয়ানো হয় এবং পানি দেওয়ার পর চোখের মধ্যে পানি দেওয়ার কিছুক্ষণ পরে ওনার সেন্স ফিরে আসে এবং উনি নর্মাল হন। তারপর বলেন যে আসলে কি হয়েছে। তারপর উনি সব ঘটনা খুলে বলেন। খুলে বলার পর তিনি এইটা বলেননি যে উনি যখন ওই পাহাড়ি অঞ্চলে সিলেটে গিয়েছিলেন জার্নি করার সময়, আসার সময় তাদের সঙ্গে এইরকম ঘটনা ঘটেছিল, উনি ওইটা বলেনি। শুধু র্যাকেট খেলে ফেরার সময় যে ঘটনাটি ওনার সঙ্গে ঘটেছিল সেটি শুধু শেয়ার করেছেন বাবা মার সঙ্গে। তারপর ওনার এলাকার পাশে এক মাদ্রাসা ছিল, সেখানে এক হুজুরকে দেখান এবং হুজুর তার যে পালিত জিন ছিল তাদের থেকে শুনতে পারেন যে হচ্ছে আসলে ওনারা যখন কিছুদিন আগে ঘুরতে গিয়েছিলেন তখনই হচ্ছে এই অবস্থা ওনার সঙ্গে একটা 2-3টা পরী ওনাকে আসর করেন আর কি। আচ্ছা আচ্ছা। তো উনি বলেন যে তুমি আজ থেকে প্রায় 2 থেকে 3 দিন আগে কোথাও কি ঘুরতে গিয়েছিলে পাহাড়ি অঞ্চল কিংবা কোনো একটা জায়গায়? তো ওনারা বলে হ্যাঁ আমরা ফ্রেন্ডরা মিলে গিয়েছিলাম একটু ঘুরতে। তো বলে যে হচ্ছে ওখানে একটা সমুদ্র মানে নদীর মাঝখানে পাহাড়ি অঞ্চলের সাইডে যে নদীটা ছিল ওর সাইডে যে নিরিবিলি জায়গাটা ছিল, তোমরা বন্ধুরা মিলে হাঁটছিলে, ওখানে 3 জন পরী যাচ্ছিল সেই সময়। আচ্ছা। তোমরা তাদের সামনে তাদের পথ আটকিয়েছিলে, এই জন্য তোমাদের উপর আসর করেছে। তোমার বন্ধুদের কিছু করেনি, তুমি বেশি করে ওদের পথ আটকিয়েছিলে, এই জন্য তোমার বেশি সমস্যা করছে ওরা। আচ্ছা আচ্ছা। তো তখন উনি বলেন যে হচ্ছে এটা তো 2-3 দিন হয় ঘটে গেছে, কয়দিন আমার সঙ্গে কিছু হয়নি। আর ফেরার পথে তিনি তখন খুলে বলেন যে ফেরার পথে গাড়ি চলছিল না এবং কিছু ছায়া মূর্তি দেখছিলাম আমরা গাড়ির আশেপাশে, এবং আশেপাশে অনেক ঝড় বাতাস এরকম প্রায় প্রবাহিত হচ্ছিল এবং জ্বরে আক্রান্ত হয়েছিলাম। সব কিছু উনি খুলে বলার পর উনি হুজুর কিছু তাবিজ দিল। তাবিজ দেওয়ার পর কিছুদিন ভালো ছিল ছেলেটি। তো যেহেতু সময় মনে হয় শেষের পর্যায়ে, তো আমি ছোট করে তাড়াতাড়ি বলার চেষ্টা করছি, একটু স্কিপ করে করে। তো উনি কিছুদিন পর তাবিজটি হচ্ছে খুলে ফেলে দেন, যে তার কাছে আনকমফর্টেবল ফিল হচ্ছিল তাবিজটি পড়ার কারণে। তো উনি ওইটা খুলে ফেলে দেন। তারপর ওনার সমস্যা করে কি, একদিন রাত্রেবেলা আবারও উনি ফিরছিলেন। এই ঘটনার পর উনি সন্ধ্যাবেলায় বাসায় ফিরতেন, কিন্তু কিছুদিন কয়েক মাস কেটে যাওয়ার পর উনি ভাবছিলেন যে এখন আর কিছু কোনো প্রবলেম হবে না, এই কারণে উনি বাসায় ফিরছিলেন। এবং বাসায় ফেরার পথে একদিন এক বাঁশঝাড়ের কাছে দেখেন ওই আবার ওই কালো অবয়বটি দেখছেন যে হচ্ছে ওই অবয়বটি তার হাত খুলে তাকে বলছেন, দেখ এই হাতটি দেখ, এটা কার হাত জানিস? এটি আমার হাত, খেতে খুব সুস্বাদু, খেয়ে দেখ। ভয় পাচ্ছিস কেন, খেয়ে দেখ। তখন ও আবারও ওখানে
দৌড় দেয় ওখান থেকে, চিৎকার দিয়ে দৌড় দিয়ে আবার হচ্ছে হঠাৎ করে তখন দেখে যে রাস্তা দিয়ে ওই হুজুর আসছে, হুজুরকে সব কিছু খুলে বলেন এবং হুজুর তখনই ওই জিনটিকে হচ্ছে বোতলবন্দি করে নেন। তো এই ছিল আমার ঘটনা। যাই হোক ভাইয়া, সত্যি এবং কালেক্ট করা ঘটনা ছিল, জানি না শ্রোতাদের কাছে কেমন লেগেছে। তো আমি অতটা প্রস্তুতি হয়ে কিংবা হচ্ছে মুখস্থ করে ঘটনা আসিনি, অথবা অনেক জায়গায় বেজেছিল কিংবা আটকেছিলাম। আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই বিষয়টি। জি, তো এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ সাজ্জাদ ভাই আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য, এবং সেই সাথে আবির ভাই আমাদের সাথে আজকে ভৌতিক ঘটনা শেয়ার করেছেন। আপনাদের প্রত্যেককেই এবং সেই সাথে আমাদের সকল লিসেনারকে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা ধৈর্য সহকারে আমাদের এই পুরো আয়োজনটি উপভোগ করেছেন। যাই হোক, এতক্ষণ আপনারা শুনছিলেন ভৌতিক ঘটনা অবলম্বনে অনুষ্ঠান ভূতবেলা। ভূতবেলার প্রতি বৃহস্পতিবার রাত 9:05 থেকে শুরু হয় এবং চলে 2 ঘন্টা। তো যাই হোক, আজকে শুরু থেকে শেষ পর্যন্ত যারা ছিলেন আমি তাদেরকে আবারও আমন্ত্রণ জানাতে চাই যে ঠিক আগামী বৃহস্পতিবার আমরা আবারও ফিরে আসবো। আপনাদের ভালোবাসা নিয়ে প্রতি বৃহস্পতিবার ফিরে আসি এবং আপনাদের ভালোবাসা নিয়ে আবারও ফিরতে চাই। সো সে পর্যন্ত সকলেই ভালো থাকুন। আমি এই পুরো আয়োজন জুড়ে রাতুল ছিলাম, আমার সাথে ছিল শাহাদুল, এবং ওপাশে কমল দাদা ছিলেন, এবং আমাদের আজকের অতিথিরা ছিলেন, এবং আমাদের রেডিওর ওপাশে আপনারা ছিলেন। তো প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।